ওয়েল চলো দেখা যাক ফার্স্ট এমসিকিউ কি বলছে। কেমিক্যাল বন্ডিং মলিকুলার চ্যাপ্টারটাতে অনেকগুলো টপিক আছে, টপিকগুলো একবার এমসিকিউ তে যাওয়ার আগে টপিকগুলো একবার মাথায় দিয়ে দিচ্ছি যে কি কি টপিক এখানে আমরা কভার করেছিলাম, কারণ সেই টপিকগুলো থাকলে তবেই তোমার ফর্মুলাগুলো মাথায় আসতে শুরু করবে। তো প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ডের আন্ডারে তিনটে মেন জোন ছিল যেখান থেকে কোয়েশ্চেন উঠবে। জোন নাম্বার 1 ল্যাটিস এনার্জি, জোন নাম্বার 2 হাইড্রেশন এনার্জি, জোন নাম্বার 3 হচ্ছে বন্ড হেবার সাইকেল। এই পুরো জায়গাটা ছিল আয়নিক বন্ড। আয়নিক বন্ডে Na+ আর Cl- কেমন করা হয় ওখান থেকে এমসিকিউ এর প্রবলেম আসবে না। ল্যাটিস এনার্জি, হাইড্রেশন এনার্জি এবং বন্ড হেবার সাইকেল, এটা হচ্ছে আয়নিক বন্ডের জোন যেখান থেকে কোশ্চেন আসতে চলেছে। নেক্সট হচ্ছে কোভালেন্ট বন্ড। কোভালেন্ট বন্ডের মধ্যে কোশ্চেনের জোন হচ্ছে অক্টেট এক্সপ্যানশন। অক্টেট ডেফিসিয়েন্সি কোথায়, অক্টেট এক্সপ্যানশন কোথায়? অক্টেট থেকে কোনো কোশ্চেন আসবে না, কিন্তু অক্টেট ডেফিসিয়েন্সি কোথায়, অক্টেট এক্সপ্যানশন কোথায় হয়েছে, এবং সেখানে ম্যাক্সিমাম কোভালেন্সি অ্যাটেনমেন্ট করার জন্য, ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন করার জন্য কেমন ভাবে সেটা হয়েছে সেখান থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, কোভালেন্ট বন্ডে ফার্দার কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট? কোভালেন্ট বন্ডে পরপর যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কোশ্চেন জোন, সেখানে আছে হচ্ছে প্রথম আসছে হচ্ছে সেটা হচ্ছে তোমার কোভালেন্ট বন্ডের মধ্যে বন্ডের বিভিন্ন রকম প্যারামিটার। কিরকম প্যারামিটার? বন্ড এনার্জি, বন্ড অর্ডার, বন্ড স্ট্রেংথ, বন্ড লেংথ, এগুলো একে অপরের সঙ্গে কেমন ভাবে রিলেটেড, বন্ড অ্যাঙ্গেল, এই প্যারামিটার গুলো কেমন করে একে অপরের সঙ্গে রিলেটেড, সেই জায়গাটা একটা জায়গা। নেক্সট জায়গা হচ্ছে রেজোনেন্স, তারপরে জায়গা হচ্ছে পোলারিটি, ডাইপোল মোমেন্ট এন্ড পোলারিটি, তারপরে হচ্ছে ফ্যাজান সুল যেখানে আয়নিক বন্ডিংয়ে কোভালেন্ট ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়। ফ্যাজান সুলের পরের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, ভ্যান ডার ওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন। এই সমস্ত টোটাল জায়গাটা হচ্ছে এখানে হচ্ছে, এগুলো হচ্ছে কোয়েশ্চেন জোন, এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন উঠবে। তারপরে কোন জায়গাটা আসছে? তারপরে আসছে হচ্ছে VACPR থিওরি এবং তার সঙ্গে হাইব্রিডাইজেশন। সো দুই একটা ব্যাচে VACPR থিওরি হাইব্রিডাইজেশনের পার্টটা এখন এখানটা পেন্ডিং আছে। আমি যদিও করতে তোমাদের বুঝিয়ে দেবো কেমন করে সেটা হচ্ছে। এখানটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাবে, যখন আমরা কোয়েশ্চেনটা যেরকম কোয়েশ্চেন পাবো অ্যাকর্ডিংলি বুঝিয়ে দেবো। বোর্ডের ব্যাচে তো হয়ে যাবেই, কিন্তু এখানেও আমি খানিকটা থিওরিটিক্যালি কোয়েশ্চেনটাকে সলভ করতে গিয়ে যতটুকু লাগছে সেই পার্টটাকে আমি মাথায় ঢুকিয়ে দেন আমি সলভটা করবো। এন্ড VACPR থিওরি আর হাইব্রিডাইজেশনের পরে যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে তোমাদের মলিকুলার অরবিটাল থিওরি, যেটা কিনা লাস্ট টপিক। তো এই পুরো পার্ট গুলো আছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। একটা একটা করে পার্টের উপরে আমরা কত রকমের কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনের টাইপ কি হতে পারে, কোয়েশ্চেন তো ইনফাইনাইট হতে পারে, বাট কত টাইপের হতে পারে সেই জায়গাটাতে আমরা ফোকাস করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা পড়বে প্রত্যেকে। ইফ দা, আমি পড়ে দিচ্ছি বাট প্রত্যেকে আমার সঙ্গে পড়ো, মানে নিজে নিজে পড়ো এবং পড়ার সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করো যে কোন জোন থেকে কোয়েশ্চেনটা উঠছে, জোনটা কি কোয়েশ্চেনে সেটা বুঝতে পারা খুব ইম্পর্টেন্ট। বলছে ইফ দা আয়নাইজেশন এনার্জি অফ সোডিয়াম ইজ 495.8 কিলোজুল পার মোল, ইউনিটটাকে খেয়াল রাখবে, জুলে আছে না কিলো জুলে আছে। ইউনিট কনভার্সন খুব জরুরি, কিলো জুলের সঙ্গে জুল অ্যাড হবে না, তাই যদি জুলে থাকে সবাইকে কিলো জুলে আনতে হবে, অথবা কিলো জুলে থাকলে সবাইকে জুলে আনতে হবে। সো আয়নাইজেশন এনার্জি অফ সোডিয়াম ইজ 495.8 kilojoule per mole. Electron affinity of chlorine is 349.4 kilojoule per mole, and lattice energy is 776 kilojoule per mole. The true statement for the formation of ionic bond NaCl is, চারটে অপশন দেওয়া আছে, অপশনস এখানে ইম্পর্টেন্ট নয়, এখানে এই প্রবলেমটা থেকে ডাইরেক্ট আনসার বার করাটা আগে ইম্পর্টেন্ট, আনসার বার করে এখানে অপশন চেক করব। এনিওয়ে অপশন গো থ্রু করে রাখতে পারো, কিন্তু এখানে অপশনের থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন্স এর আনসারে পৌঁছানোটা বেশি জরুরি। সো কোয়েশ্চেনটা পরে সেন্স করতে হবে কি আছে, দেখো সেন্সটা কেমন করে করবে শেখাচ্ছি তোমাকে। এখানে কি কি বলে দিয়েছে? আয়নাইজেশন এনার্জি বলে দিয়েছে সোডিয়ামের, মানে কি? মানে সোডিয়ামকে এনার্জি দেয়া হচ্ছে, সোডিয়াম ইলেকট্রন লস করছে, দ্যাট ইজ কল্ড আয়নাইজেশন এনার্জি। ইলেকট্রন এনার্জি সাপ্লাই করলে ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রন লস হয়, তাকেই আয়নাইজেশন এনার্জি বলা হয়। তাহলে আয়নাইজেশন এনার্জি দেওয়া আছে মানে সোডিয়ামকে Na+ এ কনভার্ট করতে রিকোয়ার্ড এনার্জি দেওয়া আছে, সোডিয়ামকে Na+ এ কনভার্ট করার রিকোয়ার্ড এনার্জিটা দেওয়া আছে, আয়নাইজেশন এনার্জি সেটাই। নেক্সট কি দেওয়া আছে? ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন দেওয়া আছে। ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন মানে ক্লোরিন যদি ইলেকট্রন গেইন করে তাহলে কতটা এনার্জি রিলিজ হয় সেটা দেওয়া আছে। ইলেকট্রন অ্যাফিনিটি মনে রাখতে হবে রিলিজ হয়, আর আয়নাইজেশন এনার্জি সাপ্লাই করতে হয়। এগুলো যখন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম তখন পড়েছিলাম, সুতরাং এমন না কনসেপ্টটা শুধুমাত্র কেমিক্যাল বন্ডিং থেকে উঠছে, কনসেপ্টটা পিরিয়ডিক টেবিল থেকে শুরু করে সবকিছু মিশিয়ে আছে। তাহলে আয়নাইজেশন এনার্জি সাপ্লাই করেছি, কোথাও সাইন বলে নেই আলাদা করে, জাস্ট ম্যাগনিটিউড বলে দিয়েছে। কিন্তু আমরা জানি আয়নাইজেশন এনার্জি সাইন পজিটিভ, কারণ সাপ্লাই করি ওই অ্যামাউন্টের এনার্জি যাতে ইলেকট্রনটা বেরিয়ে যায়। আর ইলেকট্রন অ্যাফিনিটি সাইন নেগেটিভ, কারণ ইলেকট্রন অ্যাফিনিটিতে ইলেকট্রন ঢোকে এনার্জি বেরিয়ে যায়। এরকম একটা জেস্চারের থ্রু দিয়ে পুরোটা তোমাদের বুঝিয়েছিলাম, মনে আছে কিনা জানি না।
যে আয়নাইজেশন এনার্জি সাপ্লাই করলে ইলেকট্রন বেরোয় আর ইলেকট্রন ঢুকলে ইলেকট্রন অ্যাফিনিটি বেরিয়ে আসে। আয়নাইজেশন এনার্জি সাপ্লাই করলে ইলেকট্রন বেরোয়, ইলেকট্রন যদি ঢোকে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির যে এনার্জি সেটা বেরিয়ে আসে। তার মানে আয়নাইজেশন এনার্জি সাইন পজিটিভ, যদিও সাইন দেওয়া নেই কোশ্চেনে কিন্তু বুঝতে হবে পজিটিভ, শুধু ম্যাগনিটিউডটা দেওয়া আছে এখানে। আর ইলেকট্রন অ্যাফিনিটি সাইন নেগেটিভ, তার কারণ ইলেকট্রন অ্যাফিনিটির যে এনার্জিটা ওটা বেরোয়, ইলেকট্রন ঢোকে, ক্লোরিন ইলেকট্রন নেবে, ক্লোরিন অ্যাটমের মধ্যে ইলেকট্রন ঢুকবে, দিয়ে ক্লোরাইড অ্যানায়ন হবে এবং তার জন্য এনার্জি বেরিয়ে আসবে। এবারে তাহলে কি কি তৈরি হলো সেন্স করতে হবে কোন দিকে যাচ্ছে কোশ্চেনটা। তৈরি হলো Na থেকে Na+, তার জন্য কতটা এনার্জি সাপ্লাই করব ভ্যালু দেওয়া আছে। তৈরি হলো Cl থেকে Cl-, তার জন্য কতটা এনার্জি রিলিজ হয়ে গেল ভ্যালু দেওয়া আছে। Na+ আর Cl- তৈরি হওয়ার পরে ওরা বসে বসে কি আছে, ওরা অবভিয়াসলি জয়েন করে গেল, দিয়ে ক্রিস্টাল তৈরি করলো NaCl এর। ওই ক্রিস্টাল যখন তৈরি হলো তখন কতটা এনার্জি এগেন রিলিজ করে গেল, সেটাকে ল্যাটিস এনার্জি বলে, তার ভ্যালুও দেওয়া আছে। তাহলে তিনটে জিনিস দেওয়া আছে, সেন্স করতে পারছো কোন দিকে যাচ্ছে, বন্ড এবার সাইকেলের দিকে নিয়ে যাচ্ছে কোশ্চেনটা। তার মানে টোটাল জানতে চাইছে, ইনডাইরেক্টলি অপশনগুলো পড়লেও বুঝতে পারবে, জানতে এই পয়েন্টটা চাইছে যে Na থেকে Na+ বানাতে এতটা এনার্জি দিলাম, Cl যখন Cl- হলো এতটা এনার্জি বেরোলো, আর Na+ Cl- যখন হলো তারা তারপরে ক্রিস্টাল তৈরি করলো, ল্যাটিস তৈরি করলো, তখন খানিকটা ল্যাটিস এনার্জি বেরিয়ে গেল। এতে নেট এনার্জি চেঞ্জ কতটা হলো এটাই কোশ্চেনে আসতে চলেছে। অপশনগুলো পড়লেও সেরকমই পাবে। দ্য এনার্জি রিলিজড পার মোল অফ NaCl ফর্মড ইজ এত কিলোজুল, মানে টোটাল এনার্জি চেঞ্জটা কি হলো সেটা ক্যালকুলেট করে দেখাতে বলেছে। আয়নিক বন্ড ফর্মড ইজ আনস্টেবল, আনস্টেবল কিনা বলতে বলেছে। এমনিতে আমরা জানি NaCl স্টেবল মলিকিউল, সো আয়নিক বন্ডটা তো স্টেবল, বুঝতেই পারছি এই অপশনটা হবেই না। টোটাল এনার্জি অ্যাবজর্বড, তাহলে টোটাল এনার্জি রিলিজড হয়েছে না অ্যাবজর্বড হয়েছে সেটাও ফিগার আউট করতে হবে। পার মোল অফ NaCl ফর্মড ইজ আরেকটা ভ্যালু দিয়ে দিয়েছে। দ্য নেট এনার্জি রিলিজড in this process is 629.6 কিলোজুল, আর একটা ভ্যালু দিয়ে দিয়েছে। সো আমরা কেমন করে করব, আমাদের প্রসেসটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো প্রসেসটা হচ্ছে কি দেখো, একে একে যদি যাই, Na সেখান থেকে হলো Na+, এর জন্য আমরা এনার্জি সাপ্লাই করেছি প্লাস 495.8 কিলোজুল পার মোল, ইউনিটটা লিখছি না আলাদা করে, সমস্ত এনার্জি কিলোজুল পার মোলে আছে। ইলেকট্রন লস হয়ে গেছে, ইলেকট্রন লস হয়েছে, Na থেকে Na+ হয়েছে, ইলেকট্রন লস হয়েছে, তার জন্য এনার্জি সাপ্লাই করেছে 495.8 কিলোজুল পার মোল। ক্লোরিন ওই ইলেকট্রনটা গেইন করেছে, ক্লোরিন ওই ইলেকট্রনটা গেইন করেছে, ক্লোরিন ওই ইলেকট্রনটা গেইন করার জন্য Cl- হয়েছে, Cl-, এতে কি এনার্জি অ্যাবজর্ব হয়েছে না এনার্জি রিলিজ হয়েছে? ক্লিয়ারলি এতে এনার্জি রিলিজ হয়েছে। তার কারণ হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি সবসময় রিলিজ হয়, ইলেকট্রন অ্যাফিনিটি সবসময় রিলিজ হয়। তার ম্যাগনিটিউডটা বলেছে 349, রিলিজ হয়েছে কতটা সেটা হচ্ছে 349.4 কিলোজুল পার মোল। আচ্ছা ইউনিটটা আপাতত লিখছি না। এখানে তুমি জিজ্ঞেস করতেই পারো স্যার আবার একটা কনফিউশনে পড়লাম, কি কনফিউশন? একটু আগে আপনি বললেন এনার্জি যদি রিলিজ হয় সাইন নেগেটিভ হয়, এনার্জি অ্যাবজর্ব হলে সাইন পজিটিভ হয়, এনার্জি রিলিজ হলে সাইন নেগেটিভ হয়। তাহলে এখানে এনার্জি রিলিজ হয়েছে, আপনি তো নেগেটিভ সাইন দেননি। মাথায় রাখতে হবে কোন সাইডের জন্য আমি এটা বলছি। এনার্জি অ্যাবজর্ব হলে সাইন পজিটিভ হয় যদি আমি সেটা রিঅ্যাকট্যান্টের দিকে অ্যাড করি, এনার্জি রিলিজ হলে সাইন নেগেটিভ হয় এগেন যদি আমি সেটা রিঅ্যাকট্যান্টের দিকে অ্যাড করি। আমি তো এনার্জি রিলিজটাকে প্রোডাক্টের দিকে রেখে দিয়েছি, তাই এদিকে অ্যাড করলে নেগেটিভ সাইনেই অ্যাড করতে হতো, কিন্তু যেহেতু প্রোডাক্টের দিকে দেখাচ্ছি এনার্জিটাকে, তাই আমি প্লাস সাইনই রাখছি। তাহলে এই ক্যালকুলেশনস গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? সাইন নেগেটিভ বা সাইন পজিটিভ সবটাই উইথ রেসপেক্ট টু রিঅ্যাকট্যান্ট সাইডে। রিঅ্যাকট্যান্ট সাইডে এনার্জি সাপ্লাই করছি নাকি রিঅ্যাকট্যান্ট সাইড থেকে এনার্জি রিলিজ হয়ে যাচ্ছে, রিঅ্যাকট্যান্টের সাইডের রেসপেক্টে সবটাকে বলা হয় ইউজুয়ালি। তাই সোডিয়ামের উপরে এনার্জি অ্যাড করা হয়েছে, Na+ হয়েছে, ইলেকট্রন রিলিজ হয়ে গেছে, ওই ইলেকট্রনটা ক্লোরিন অ্যাকসেপ্ট করেছে, তার জন্য ক্লোরিন হয়ে গেছে Cl- আর তার জন্য কিছুটা অ্যামাউন্টের এনার্জি রিলিজ করেছে। এবারে এরা দুজন কি করছে, এরা দুজনে Na+ আর Cl- কম্বাইন করছে, দিয়ে NaCl ক্রিস্টাল তৈরি করছে। এন্ড যখনই ক্রিস্টাল ফরমেশন হলো, সলিড ক্রিস্টাল ফরমেশন হলো, তখন যে অ্যামাউন্টের এনার্জি রিলিজ হয়ে যায় তাকেই বলে ল্যাটিস এনার্জি। তার মানে এগেন রাইট সাইডে লিখলে প্লাস করে লিখছি, লেফট সাইডে লিখলে অবশ্যই মাইনাস করে লিখতাম। সো কতটা ল্যাটিস এনার্জি এখান থেকে আউট হয়ে গেছে, 776 কিলোজুল পার মোল ল্যাটিস এনার্জি আউট হয়ে গেছে, 776 কিলোজুল পার মোল ল্যাটিস এনার্জি আউট হয়ে গেছে। and electron affinity জন্য 349.4 কিলোজুল পার মোল ল্যাটিস এনার্জি আউট হয়ে গেছে। and সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করার জন্য
495.8 কিলোজুল পার মোল এনার্জি সাপ্লাই করতে হয়েছে। নেট এনার্জি চেঞ্জ কত হবে? দেখো নেট এনার্জি চেঞ্জ কত, টোটাল এনার্জি অ্যাবজর্বড কতটা হলো বার করি। সো নেট অ্যাবজর্বড কোনটা? নেট অ্যাবজর্বড হচ্ছে যেটা সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করার জন্য যে এনার্জিটা সাপ্লাই করেছি ওটাই খালি অ্যাবজর্ব হয়েছে। পুরো সিস্টেমের মধ্যে অ্যাবজর্পশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, যে কিনা সোডিয়াম অ্যাবজর্ব করেছে দিয়ে Na প্লাস তৈরি করেছে। একটা ইলেকট্রনকে বার করে দিয়েছে, এনার্জি অ্যাবজর্ব করেছে, ইলেকট্রনকে বার করে দিয়েছে, Na প্লাস তৈরি করেছে। তাহলে নেট অ্যাবজর্বড এনার্জি হচ্ছে সোডিয়ামের যেটা আয়নাইজেশন এনার্জি 495.8 কিলোজুল পার মোল, এটা নেট অ্যাবজর্বড। নেট রিলিজ কতটা হয়েছে? নেট রিলিজ কতটা হয়েছে? রিলিজ হয়েছে ইলেকট্রন অ্যাফিনিটির জন্য যত এনার্জি প্লাস ল্যাটিস এনার্জির জন্য যত এনার্জি, কারণ দুটোই নিয়ে রিলিজ হয়, দুজনেই রিলিজ হয়। ইলেকট্রন অ্যাফিনিটির জন্য এনার্জি রিলিজ হয়েছে 349.4 আর ল্যাটিস এনার্জির জন্য এনার্জি রিলিজ হচ্ছে 776, দুটোই সেম ইউনিটে আছে, কিলোজুলেই আছে। তাহলে 349.4 এন্ড 776 অ্যাড করছি, 349.4 প্লাস 776 কিলোজুল পার মোল, এতটা এনার্জি নেট রিলিজ হয়েছে। তাহলে ক্লিয়ারলি বলো রিলিজ বেশি হয়েছে না অ্যাবজর্পশন বেশি হয়েছে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি রিলিজটাই বেশি হয়েছে। তার মানে আলটিমেটলি নেট এনার্জি রিলিজ হতে চলেছে। তার মানে কোন অপশন গুলো হতে পারে দেখি, এতদূর অবধি দেখে নি। টোটাল এনার্জি রিলিজ পার মোল, আচ্ছা এটা হতেও পারে, ভ্যালুটা বার করতে হবে। নেট এনার্জি রিলিজ ইন দিস প্রসেস, এটাও হতে পারে। দু জায়গায় রিলিজ কথা বলেছে, কারণ নেট এনার্জি রিলিজ হতে চলেছে, কারণ অ্যাবজর্পশন হচ্ছে 495.8 আর রিলিজ হয়েছে 349.4 প্লাস 776। ল্যাটিস এনার্জিও রিলিজ হয়, ইলেকট্রন অ্যাফিনিটিও রিলিজ হয়, তো এরা রিলিজ হয়েছে। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আয়নিক বন্ডটা স্টেবল আমরা জানি, এটা অ্যাবজর্পশন লেখা আছে, সো এটা হবে না। সো অপশন আমি এ না ডি, দেখো দুটো অপশন কিন্তু এলিমিনেট করা কোনো ব্যাপার নয়, দুটো অপশনকে এলিমিনেট করা, বি সি অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেছে, দুটো অপশনকে এলিমিনেট করা ব্যাপার না, এটা এনসিইআরটি এক্সাম্পলার ওয়ের প্রবলেম, এনসিইআরটি এক্সাম্পলারের প্রবলেম এটা। দুটো অপশন কিন্তু এমনি এলিমিনেট হয়ে যাচ্ছে, বিশাল কিছু বিগ ডিল নয়। এবার এই দুটোর মধ্যে ভ্যালুটা দেখতে হবে, তো দেখে নেওয়া যাক ভ্যালুটা কি হচ্ছে। তাহলে নেট এনার্জি চেঞ্জ বা রিলিজ, নেট রিলিজ কতটা হচ্ছে দেখা যাক। নেট রিলিজ হচ্ছে, এদেরকে অ্যাড করো, 349 আর 776 অ্যাড করলে কত হয়? 349.4 আর 776.0 অ্যাড করছি, তাহলে 4 এটা 5 7 আর 4 11 আর 1 12 আর 3 এর সাথে 10 রাখে 11, 1125। নো ক্যালকুলেটর, 1125.4, ঠিক আছে। এতটা রিলিজ হয়েছে মাইনাস অ্যাবজর্ব 495.8 কিলোজুল পার মোল। আচ্ছা পুরো বিয়োগটা করার আগেই কি কোনো ক্লু পাওয়া যাচ্ছে? টাইম সেভ হবে, তাহলে দেখি টোটাল সাবট্রাকশনটা কি করতে হবে। আচ্ছা ফার্স্ট সাবট্রাকশনটা করি, 4 থেকে 4 মানে এটা 14 হয়ে যাচ্ছে, 14 থেকে 8 মাইনাস করছি তাহলে 6 হয়, তার মানে পয়েন্টের এখানে 6 আসছে। আচ্ছা অপশন খুঁজি, পয়েন্টের পরে 6 না, কিছু করার নেই, দুটোতেই আছে 629.6 628.6। তো একবার চেক করে নিতে হবে, যদি কোনো একটা জায়গায় একটু এদিক ওদিক থাকতো তাহলে যেখানে পয়েন্টের পরে 6 আছে সেটাতে চোখ বন্ধ করে টিক করে দিতাম, কারণ পয়েন্টের পরে 6 আসতে চলেছে। যদিও বা এখানে হবে না, কারণ এখানে 629 628 একদম একদম খুবই ক্লোজ ভ্যালু দেওয়া আছে। তাহলে এটা মাইনাস করে দেখো কত হচ্ছে, 6 9, দেখো এবারে পেয়ে গেছি 629 না 628 পেয়ে গেছি, 629ই আসতে চলেছে, 9 এসে গেছে, 629ই আসতে চলেছে। দেখা যাক অপশন মিলেছে কিনা, আগে বার করলাম এবারে অপশন চেক করছি, 629.6, অপশন ডি ইজ কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? নন্দিনী ক্লিয়ার কেমন করে প্রবলেম সলভ করব? হ্যাঁ স্যার ক্লিয়ার। ঐশী? হ্যাঁ স্যার। দীপজিৎ? চৈতি? হ্যাঁ স্যার। শর্মিষ্ঠা ক্লিয়ার? বিভাসেন্দু? হ্যাঁ স্যার। ওকে, একটা কথা আমাকে জাস্ট বলো, যে একটা প্রবলেমের মধ্যে অনেকগুলো ছোট ছোট ইনফরমেশন, ইনসাইট ইনফরমেশন আছে, সেটা থ্রু দিয়ে তোমাকে প্রবলেমটা বোঝাচ্ছি। কারোর যদি কোথাও ধরতে অসুবিধা হয় অবশ্যই বলবে, কারণ
অনেকগুলো ছোট ছোট জিনিসকে আমি কম্বাইন করছি তবে কি একটা প্রবলেম ইজিলি সলভ করছে। সলভ করতে প্রবলেমটা হার্ডলি 30 সেকেন্ডের গেম, জাস্ট দুটো যোগ বিয়োগ হয়েছে, কিন্তু যোগ বিয়োগটা করছি কেন, কার সাথে করছি, সেটা শুধু জাস্ট আমি প্রবলেমটা সলভ করে দিচ্ছি না, কারণ প্রবলেমটা সলভ করে দেওয়াটা তো অ্যাজ আ টিচার হিসেবে আমার কাছে 30 সেকেন্ডের মামলা, কিন্তু আমার উদ্দেশ্য এটা নয় যে প্রবলেমটা জাস্ট তোমাকে সলভ করে দিয়ে দেওয়ার, স্পুন ফিটিং করে দেওয়ার মতন, কারণ নিট বা যেই কোনো স্পুন ফিটিং এরিয়া নয়, ওখানে কোনো কমন প্রবলেম পড়বে না, প্রবলেমের টাইপ বুঝতে হবে, এক্সাম হলে বসে তোমাকে ক্র্যাক করতে হবে। তাই প্রত্যেকটা প্রবলেমের ভেতরে অনেক ছোট্ট ছোট্ট ইনফরমেশন আছে, সেইটা আমি তোমাকে বলে বুঝিয়ে তারপরে প্রবলেম সলভের দিকে এগোচ্ছি। কোনো একটা ছোট্ট ইনফরমেশনও যদি কারোর কোনো প্রবলেম হয় আমাকে ক্লিয়ারলি জিজ্ঞেস করে নেবে, কারণ একটা পয়েন্ট, কারণ প্রত্যেকটা ছোট ছোট জিনিসই ইম্পর্টেন্ট এখানে, কোনটা সাইন থেকে শুরু করে এটা ওটা সেটা সবকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। কারোর যদি কোনো পয়েন্টে অসুবিধা হয় ক্লিয়ারলি জিজ্ঞেস করবে, কোনো লজ্জার ব্যাপার নেই কিন্তু এখানে, ক্লিয়ার করে দিলাম, কারণ নিজেকে কিন্তু ওই ব্যাপারটা বুঝতে হবে। কারোর কোনো জায়গায় কোনো অসুবিধা হবে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, কারোর কোনো জায়গায় কোনো অসুবিধা হবে ক্লিয়ারলি জিজ্ঞেস করে নেবে। তো আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাচ্ছি। দেখো, সব প্রবলেম যে নিউমেরিক্যাল বেসড হবে তা না, বলছি এটা জেইই মেন 2020 প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা নিচেও বেশ কয়েকবার এসেছে, নিচের কথাটা মেনশন নেই, প্রবলেমটা নিচে বেশিবার এসেছে। জেইই মেন 2020 প্রবলেম, জেইর ইয়ারটা মেনশন আছে, কিন্তু এটা নিচেও অনেকবার এসেছে, শুরুর দিক থেকে অনেকবার এসেছে, মানে এই টাইপের প্রবলেম, এক্স্যাক্টলি এটা আসেনি বাট এরকম এই টাইপের প্রবলেম অনেকবার এসেছে। তো দেখো কি বলছে, ল্যাটিস এনার্জি থেকে প্রবলেম, মানে নিচের খুব ফেভারিট প্রবলেম হচ্ছে ল্যাটিস এনার্জির প্রবলেম, জেইরও খুব ফেভারিট প্রবলেম হচ্ছে ল্যাটিস এনার্জির প্রবলেম। ল্যাটিস এনার্জি, হাইড্রেশন এনার্জি, এনথালপি অফ হাইড্রেশন, এনথালপি অফ সলিউশন, এই জায়গাটা খুব কমন জায়গা, মানে নিট যেই সবাই এখান থেকে কোয়েশ্চেন তোলে, এবং কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা থেকে নিটে অন্তত 4 থেকে 5টা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, যেই তো মোটামুটি 2 থেকে 3টে কোয়েশ্চেন এক্সপেক্ট করবে। সো ল্যাটিস এনথালপি এন্ড এনথালপি অফ সলিউশন অফ NaCl, ল্যাটিস এনথালপি বলেছে, ল্যাটিস এনথালপি মানে হচ্ছে কি, একটু আগেই দেখলাম ল্যাটিস এনথালপি মানে Na+ আর Cl- কম্বাইন হলে যতটা এনার্জি রিলিজ হয় তাকে বলে ল্যাটিস এনথালপি। তাহলে সিমিলারলি NaCl কম্বাইন থাকা অবস্থায় তাকে ব্রেক করতে যতটা এনার্জি লাগবে তাকেও আমরা ল্যাটিস এনথালপি বলবো, অর্থাৎ ল্যাটিস এনথালপি অফ ফরমেশন বা ল্যাটিস এনথালপি অফ ডিসোসিয়েশন। Na+ Cl- কম্বাইন করলে এনার্জি রিলিজ হয়ে গেল, ল্যাটিস এনথালপি। এগেন উল্টোটাকেও ল্যাটিস এনথালপি বলবো, NaCl ছিল তাকে এনার্জি সাপ্লাই করে ব্রেক করে Na+ Cl- বানিয়ে দিলাম, দ্যাট ইজ অলসো ল্যাটিস এনথালপি। তো ল্যাটিস এনথালপি এন্ড এনথালপি অফ সলিউশন, আবার এনথালপি অফ সলিউশন কথাটা মানে বুঝতে হবে। এনথালপি অফ সলিউশন মানে NaCl কে জলে গুলে দেওয়া হয়েছে, ডিসলভ করে দেওয়া হয়েছে। সো NaCl কে জলে ডিসলভ করলে যতটা এনার্জি রিলিজ হয়ে যাবে তাকে বলে এনথালপি অফ সলিউশন। অর্থাৎ যে কোনো একটা প্রসেসে এনার্জি চেঞ্জ হয়, প্রত্যেক প্রসেসে এনার্জি চেঞ্জ হয়, NaCl প্লাস জল তৈরি হচ্ছে NaCl এর অ্যাকুয়াস সলিউশন, এই প্রসেসটাতে যতটা এনার্জি রিলিজ হবে তাকেই বলবে এনথালপি অফ সলিউশন। রিলিজ বলা ঠিক নয়, যতটা এনার্জি চেঞ্জ হবে, ঠিক আছে, তাকে বলে এনথালপি অফ সলিউশন। সো এনথালপি অফ সলিউশন অফ NaCl দিয়ে দিয়েছে, আর ল্যাটিস এনথালপি দিয়ে দিয়েছে, ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। প্রথম চেক করব ইউনিট, প্রথম ইউনিট, হ্যাঁ সেম ইউনিটই আছে, কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, ফাইন। রেসপেক্টিভলি দ্য হাইড্রেশন এনথালপি অফ NaCl ইজ, এখন হাইড্রেশন এনথালপি নতুন আবার গল্প দিচ্ছি, এই গল্পটার মানেটা কি, হাইড্রেশন এনথালপি কি। সো ল্যাটিস এনথালপি, হাইড্রেশন এনথালপি জুড়লে তৈরি হয় এনথালপি অফ সলিউশন। কেন? যখন একটা মলিকুলকে ডিসলভ করা হয়, সেই ডিসলিউশনের প্রসেসটা মনে করে দেখো, ডিসলিউশনের প্রসেসটা ছিল এরকম যে কোন একটা ক্রিস্টাল আছে, ধরলাম NaCl ক্রিস্টাল, NaCl ক্রিস্টাল সলিড অবস্থায় আছে, এর উপরে কোন এনার্জি সাপ্লাই করব যাতে এটা Na+ গ্যাসিয়াস অ্যাটম এন্ড Cl- গ্যাসিয়াস অ্যাটমে কনভার্ট হয়, তার জন্য কোন এনার্জিটা আমরা সাপ্লাই করব, NaCl এর উপরে কোন এনার্জি সাপ্লাই করলে Na+ আর Cl- গ্যাসিয়াস অ্যাটম গুলো তৈরি হবে, ক্লিয়ারলি ল্যাটিস এনার্জি সাপ্লাই করতে হবে, ল্যাটিস এনার্জি সাপ্লাই করতে হবে, তবে NaCl এর ক্রিস্টাল ব্রেক হবে, NaCl এর ক্রিস্টাল ব্রেক হলে Na+ আর Cl- অ্যানায়ন আর ক্যাটায়নটা তৈরি হবে। আচ্ছা এবারে গুলতে হবে, আমি গুলতে চাই, তার মানে গুলতে গেলে, ডিসলভ হতে গেলে আগে তো ক্যাটায়ন অ্যানায়ন সেপারেট হবে, তারপরে তো ডিসলভ হবে, তাহলে ক্যাটায়ন অ্যানায়নকে সেপারেট করার জন্য সাপ্লাই করেছি ল্যাটিস এনার্জি। এবারে কি হবে, এবারে হাইড্রেশন হবে। হাইড্রেশন মানেটা কি, আগেও বলেছিলাম, ক্লাসে অনেকবার বলেছি, হাইড্রেশন মানে হচ্ছে কোনো একটা আয়ন তৈরি হয়েছে আর আয়নের চারপাশে প্রচুর জলের মলিকুল এনক্যাপসুলেশন করে নিয়েছে, এটাকে বলা হয় হাইড্রেশন। আয়নের চারপাশে যদি জলের মলিকুল এসে এনক্যাপসুলেশন করে নেয়, পুরো ঘিরে নেয়, ক্যাটায়নটার চারপাশে ওয়াটার মলিকুল পুরো ঘিরে নিয়েছে, এনক্যাপসুলেট করে নিয়েছে ক্যাটায়নটাকে, দ্যাট ইজ ক্যাটায়নের হাইড্রেশন। অ্যানায়নের চারপাশেও জলের মলিকুল এসে ঘিরে নিয়েছে,
দ্যাট ইজ হাইড্রেশন। ক্যাটায়ন অ্যানায়নটা তৈরি হলো কেমন করে? এই ল্যাটিস এনার্জি সাপ্লাই করার জন্য ক্রিস্টাল ব্রেক করে গেল, ব্রেক করে গিয়ে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হলো। এরপরে জল এসে কি করছে? এনক্যাপসুলেট করছে, ক্যাটায়নের চারপাশেও ঘিরে নিচ্ছে, ক্যাটায়নকেও একটু স্টেবিলিটি দিচ্ছে, অ্যানায়নের চারপাশেও ঘিরে নিচ্ছে জলগুলো, অ্যানায়নকেও একটু স্টেবিলিটি দিচ্ছে। এর জন্য যে এনার্জি রিলিজ হয়ে যায় তাকে বলে হাইড্রেশন। তাহলে এই ক্যাটায়ন অ্যানায়নের উপরে যদি আমি হাইড্রেশন এনার্জি, অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, হাইড্রেশন এনার্জি অবভিয়াসলি এখানে লেখা ঠিক হচ্ছে না, রিলিজ যেহেতু হবে আমি লিখলাম ওয়াটার। ওয়াটার দিলে কি হবে? Na প্লাস এনক্যাপসুলেটেড হয়ে গেল, সলভেটেড হয়ে গেল, হাইড্রেটেড হয়ে গেল। তাই আমি গ্যাসিয়াস Na প্লাস না লিখে অ্যাকুয়াস Na প্লাস লিখলাম। গ্যাসিয়াস Na প্লাস মানে Na প্লাস আয়ন আওয়ারা আশিকের মতন ঘুরে বেড়াচ্ছে, কোনো ঠাই ঠিকানা নেই। Cl মাইনাস পুরো আওয়ারা আশিকের মতন ঘুরে বেড়াচ্ছে, কোনো ঠাই ঠিকানা নেই। কিন্তু যখনই অ্যাকুয়াস হয়ে গেল মানে চারপাশে জলের মলিকুল এসে একটু মলম লাগিয়েছে, জলের মলিকুল এসে বলে যে ঠিক আছে ভাই আওয়ারা আশিকের মতন ঘুরে বেড়াতে হবে না, আমরাও আছি, বন্ধু আছি, চল পার্টি হবে, মস্তি হবে। তো জলের মলিকুল গুলো এসে যখনই ক্যাটায়নের চারপাশে ঘিরে নিল, অ্যানায়নের চারপাশে ঘিরে নিল, তখনই সেটাকে বলা হয় এনক্যাপসুলেশন বা হাইড্রেশন। এটা করার সঙ্গে সঙ্গে এনার্জি রিলিজ হয়, তাকেই বলে হাইড্রেশন এনার্জি। তাহলে Na প্লাস আর Cl মাইনাস অ্যাকুয়াস কন্ডিশনে চলে গেল ফ্রম দ্য গ্যাসিয়াস কন্ডিশন। এর জন্য যতটা এনার্জি রিলিজ হবে তাকে বলবো হাইড্রেশন এনার্জি। তাহলে নেট এনার্জি চেঞ্জ কতটা হলো? নেট এনার্জি চেঞ্জ তাকেই বলে, নেট এনার্জি চেঞ্জটাই হচ্ছে এনথালপি অফ সলিউশন। এনথালপি অফ সলিউশনটাই হচ্ছে নেট এনার্জি চেঞ্জ। আরে यार, নেট এনার্জি চেঞ্জ হচ্ছে এনথালপি অফ সলিউশন। নেট এনার্জি চেঞ্জে দুটো প্রসেস হয়েছে, NaCl এর ক্রিস্টাল ব্রেকডাউন হয়েছে যাতে ল্যাটিস এনার্জি সাপ্লাই করতে হয়েছে, তারপর ওই ব্রোকেন Na প্লাস আর ব্রোকেন Cl মাইনাস কে ওয়াটার এসে সলভেট করেছে, তার জন্য হাইড্রেশন এনার্জি, অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়েছে। তার মানে টোটাল এনার্জি চেঞ্জ কতটা হয়েছে? ল্যাটিস এনার্জি প্লাস হাইড্রেশন এনার্জি, এই দুজনকে অ্যাড করব তো টোটাল এনার্জি চেঞ্জ এনথালপি অফ সলিউশন পাবো। এনথালপি অফ সলিউশনের ডেটা বলে দিয়েছে 4 কিলোজুল পার মোল, ল্যাটিস এনার্জি বলে দিয়েছে 788 কিলোজুল পার মোল। তাহলে কি কি বলে দিয়েছে? এনথালপি অফ সলিউশনটা 4 কিলোজুল পার মোল ইজ ইকুয়াল টু ল্যাটিস এনার্জি 788 প্লাস হাইড্রেশন এনার্জি বার করতে দিয়েছে। তো ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? এনথালপি অফ সলিউশন 4 কিলোজুল পার মোল is equal to ল্যাটিস এনার্জি 788 কিলোজুল পার মোল প্লাস হাইড্রেশন এনার্জি। এটা আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে, কারণ এনথালপি অফ সলিউশন বলেছে 4, ল্যাটিস এনার্জি বলেছে 788। তাহলে ক্লিয়ারলি হাইড্রেশন এনার্জি কত হচ্ছে? 4 minus 788, that is minus 784 কিলোজুল পার মোল। এন্ড মাইনাস হবে, এটা জাস্টিফাইড। মাইনাস সাইনের কি সিগনিফিকেন্স? এনার্জি রিলিজ হচ্ছে, তাই তো হবে, তাই তো হওয়ার কথা। এনার্জি রিলিজ হচ্ছে, তাই তো হবে, তাই তো হওয়ার কথা। কারণ হাইড্রেশন যখন হয়ে যায়, ক্যাটায়নের চারপাশে ওয়াটারের এনক্যাপসুলেশন, অ্যানায়নের চারপাশে ওয়াটারের এনক্যাপসুলেশন দিয়ে যখন ক্যাটায়ন অ্যানায়ন হাইড্রেটেড হয়ে যায় পুরোপুরি, হাইড্রেটেড যখন হয়ে যাচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নটা, তখনই কিন্তু এনার্জি রিলিজ হয়ে যাচ্ছে। স্টেবিলিটি পাওয়া মানে এনার্জি রিলিজ হয়ে যাওয়া, আনস্টেবল হওয়া মানে এনার্জি গেইন করা। তাহলে যখনই ক্যাটায়ন আর অ্যানায়ন হাইড্রেটেড হয়ে গেল ওয়াটার মলিকুল দিয়ে, তখন কি হলো? এনার্জি রিলিজ হয়ে গেল, কারণ স্টেবিলিটি পেলো। এনার্জি রিলিজ হলে সাইন তো মাইনাস আসবেই, সাইন কনভেনশন সেটাই বলে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে হাইড্রেশন এনার্জির ভ্যালু মাইনাস 784 কিলোজুল পার মোল। এই সমস্ত প্রবলেম গুলোকে বলে ডাইরেক্ট প্রবলেম, মানে আমি অপশন দেখিনি, আমার জানার দরকারও নেই অপশনে কি আছে। কোয়েশ্চেনে ডাইরেক্ট জিজ্ঞেস করেছে হাইড্রেশন এনার্জি কত, অপশন না দেখে আমি আগে হাইড্রেশন এনার্জি ক্যালকুলেশন করে বার করেছি। কারণ অনেক সময় অপশনস আর কনফিউজিং, তুমি প্রথমেই অপশন দেখবে এন্ড মাথায় একটা মেন্টাল ম্যাপ করে নেওয়ার চেষ্টা করবে, স্টেপ জাম্প করে, যেটার হাই চান্স থাকবে ভুল হওয়ার, এন্ড তুমি ভুল অপশন ঠিক করে আসবে। তাই এই ধরনের প্রবলেমে অপশনস দেখবেন, এরা ডাইরেক্ট প্রবলেম। ডাইরেক্ট প্রবলেম আর ইনডাইরেক্ট প্রবলেমের মধ্যে ডিফারেন্সটা এখানে বুঝিয়ে দিচ্ছি। ডাইরেক্ট প্রবলেম হচ্ছে সেই সমস্ত প্রবলেম যেগুলোর অপশন না জানা থাকলেও কারেক্ট আনসার বার করা যায়। যেমন এর অপশনস এখন আমরা দেখিনি, আমরা চেক করব, কিন্তু কারেক্ট আনসার বেরিয়ে গেছে মাইনাস 784 কিলোজুল পার মোল। দে আর দ্য ডাইরেক্ট প্রবলেমস। ডাইরেক্ট প্রবলেমে তুমি আগে কি করবে? আগে প্রবলেম সলভ করবে, আনসারে আসবে, তারপর অপশন চেক করবে। ইনডাইরেক্ট প্রবলেম যেখানে অপশন গুলোই আনসার, যেখানে কিছু করার নেই, সেখানে অপশন পরে পরেই আনসারে আসতে হবে, কারণ সেখানে অপশনস গুলোই হচ্ছে একটা আনসার। ডাইরেক্ট আনসার বার করা যাবে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ দিস, তো এখানে কি করে বলবো অপশন না পড়লে? হুইচ অফ দ্য ফলোইং ইজ
হুইচ অফ দ্য ফলোইং ফলোজ দিস পার্টিকুলার অর্ডার। তো সেখানে অপশনই আগে পড়তে হবে, তারপরেই আনসারে আসতে হবে। তো যেখানে অপশন পড়তে হবে দে আর দ্য ইনডাইরেক্ট কোয়েশ্চেন্স, বা ডাইরেক্ট কোয়েশ্চেন্সে একদম হচ্ছে শিওর শট থাকবে তুমি অপশন পরে পড়বে, আগে আনসারে আসবে। না হলে তুমি মেন্টাল ম্যাথ করতে যাবে আর ভুল হবে। -784 অপশন খুঁজে নেওয়া যাক। দেখো অপশনে 784 ও ছিল, বাই চান্স যদি তুমি 788 -4 এরকম করে দাও, মেন্টাল ম্যাথ করতে কি বাই চান্স একটা ভুল হয়ে যায়, 788 -4 করলে কিন্তু 784 ও আসে। তো অপশন ডি তে কিন্তু ভুল করেও যদি তুমি টিক করে দাও, গেল তুমি -1 পুরো একদম শিওর। তুমি ভাববে দারুণ করেছি, 788 ছিল, 4 ছিল, মাইনাস করে দিয়েছি, একদম মাইনাসই হতো, কারণ মাইনাসের রিলেশন সেটাও দেখতে পাচ্ছি, তাই না? একজনকে বার করতে গেলে অন্যজনকে মাইনাসই করতে হবে, কিন্তু কার থেকে কি মাইনাস করতে হবে ওখানটা তুমি মেন্টাল ম্যাথ করতে গিয়ে ভুল করে ফেলেছো হয়তো। কার থেকে কি মাইনাস করতে হবে ওটাই ইম্পর্টেন্ট, কারণ এখনো পর্যন্ত যতগুলো এমসিকিউ টেস্ট বিভিন্ন স্টুডেন্ট দিয়েছে, স্ট্যাটিস্টিক্যালি অ্যাটলিস্ট কেমিস্ট্রি ক্লাসের জন্য যা দিয়েছে, স্ট্যাটিস্টিক্সটা তোমাকে বলছি, স্ট্যাটিস্টিক্যালি আমি দেখতে পাচ্ছি যে যতগুলো ঠিক আনসার করছে অতগুলোই ভুল আনসার করে আসছে, 50-50 রেশিও চলছে। মানে যদি কেউ ধরো 45টা কোয়েশ্চেন আছে, নিচে 45 কোয়েশ্চেন আসে, জেইতে 25 কোয়েশ্চেন আসে। সো ধরলাম আমি ফর এক্সাম্পল ধরছি, জাস্ট রাফলি ধরার জন্য ধরছি 20 কোয়েশ্চেন্স আছে। এই 20 কোয়েশ্চেন্স এর মধ্যে আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টসরা কি করছে, স্টুডেন্টসরা করছে 9 কোয়েশ্চেন্স রাইট, 9 কোয়েশ্চেন্স রং। কোনো লাভ নেই 50% যদি রং হয়, অ্যাট এনি কস্ট রং কোয়েশ্চেন্স এর পার্সেন্টেজ 10% এর মধ্যে লিমিট করতে হবে। 10% রং ইজ অ্যাফোর্ডেবল। তার মানেটা কি? মানে প্রত্যেক 20 কোয়েশ্চেন আনসার করলে দুটো রং অ্যাফোর্ডেবল। 20টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করলে তার মধ্যে দুটো রং, দিস মাচ ইজ অ্যাফোর্ডেবল। এর থেকে বেশি রং মানে তোমারও র্যাঙ্কিং পিছনেছে, কোনো কাজের র্যাঙ্কিং আসবে না সেটা। সো এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাই মেন্টাল ম্যাথ করতে গিয়ে ভুল যাতে না হয় সেগুলো খেয়াল রাখতে হবে। 10% এর বেশি রং আসা উচিত নয়, যেখানে স্টুডেন্টস এর রং 50-50 চলছে, রাইট রং এর রেশিও 50-50 তে চলছে। যে 8টা কোয়েশ্চেন ঠিক করেছে তো 8টা ভুল, 6টা কোয়েশ্চেন ঠিক করেছে 6টা ভুল। কালকে একটা কার খাতা দেখলাম, তার বোধহয় আই গেস ভুলের সংখ্যা বেশি, 11টা ঠিক 15টা ভুল। কোনো লাভ নেই র্যান্ডম গোল করে দিয়ে, ঠিকটাকে এনশিওর করো, ভুলকে এলিমিনেট করো, ভুল করা যাবে না। তাই এই ধরনের কোয়েশ্চেন্সে ভুল হওয়ার হাই চান্স আছে। -784 ইজ দ্য কারেক্ট আনসার। 784 এ যেন কেউ টিক না করে, কারণ কোথাও ছোটখাটো জায়গাতেও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবে। আমরা নেক্সট প্রবলেমে শিফট করছি। এটা তো পুরো বাচ্চা লেভেলের প্রবলেম, এই প্রবলেম দেওয়ার চান্স কম, যদিও বা বলছে জেইতে দিয়েছিল, বাট একদম বাচ্চা লেভেলের প্রবলেম। এটা নিটেরও প্রবলেম, একদম নিটে এই ধরনের প্রবলেম আসে। এটা যদিও বা জেইতে দেওয়া আছে লিখেছে, কিন্তু নিটে একদম এই ধরনের প্রবলেম আসে, সেটা নিটেরও প্রবলেম ধরতে পারো। জেইতে এই ধরনের প্রবলেম ইউজুয়ালি দেয় না। 2020 তে দিয়েছিল, কারণ ওই বছরে মেবি করোনা ছিল, তার জন্য একটু কোশ্চেন ইজি রেখেছিল, তাই দিয়েছিল। আদারওয়াইজ এইসব প্রবলেম জেইতে দেয় না, এগুলো মেনলি নিট বেসড প্রবলেম, ঠিক আছে? একটু ইজি দেয় নিটের প্রবলেম, একটু এনসিআরটি বেসড দেয়, জেইতে একটু ঘোরানো পিছানো প্রবলেম দেয়। কিন্তু হ্যাঁ, এরকম কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই। প্রথমেই মাথায় রাখি যে আমাদের একটা মিসকনসেপশন থাকে যে জেই প্রবলেম বোধহয় নিটে করা যাবে না, নিটের প্রবলেম জেই করা যাবে না। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এমসিকিউ প্রবলেম সলভ করতে হবে। জেই নিট দুটো এক্সামের নাম, প্রবলেমটার নাম নয়, প্রবলেমটার নাম এমসিকিউ। তো সলভ এমসিকিউ করতে হবে। প্রবলেমের এক্সামটার নাম জেই নিট, কালকে অন্য এক্সামের নাম হতে পারে, পরশু অন্য এক্সামের নাম হতে পারে, বাট সলভ যেটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ। তাই এটা মাথায় রাখবে না যে আমি জেইর প্রবলেম সলভ করছি না, আমি নিটের প্রবলেম সলভ করছি। ফোকাস থাকবে প্রবলেম সলভ করাতে, যেন যে কোনো প্রবলেম আমি যেন পারছি। কারণ এমন কিছু বিশাল কিছু ঘটনা ফেরানোর প্রবলেম কেমিস্ট্রি ফিজিক্সে খুব একটা থাকে না, ঠিক আছে? মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রবলেম থাকে, একটু হার্ড একটু সফট মিলিয়ে মিশিয়ে সব জায়গায় প্রবলেম থাকে। জেইর প্রবলেম মানে বিশাল হার্ড থাকে এরকম নয়, আর নিটের প্রবলেম যে একদম বিশাল সফট থাকে এরকম নয়। সো মিলিয়ে মিশিয়ে প্রবলেম থাকে। এই প্রবলেমটা দেখো কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং বন্ডস অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাভারেজ বন্ড এনার্জিজ ইন ডিক্রিজিং অর্ডার। এটা তো আমার বলাই উচিত নয়। অ্যাভারেজ বন্ড এনার্জি ইন ডিক্রিজিং অর্ডার। ডিক্রিজিং অর্ডার মানে বড় থেকে ছোট, সব থেকে বড় বন্ড এনার্জি কোথায় সেটা বলতে হবে, তারপরে সব থেকে ছোট বন্ড এনার্জি কোথায় সেটা বলতে হবে। তো সিসিএল আছে, সিবিআর আছে, সিএফ আছে, সিআই আছে, চারটে বন্ড আছে চারটে হ্যালোজেনের সঙ্গে। যদিও বা এখানে অর্ডারে লেখা নেই, আমি প্রথমে আগে অর্ডারে লিখে নিই, অর্থাৎ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই অর্ডারেই তো যায়, আমি সেই অর্ডারেই লিখে নিই। তাহলে সিএফ বন্ডকে প্রথমে রাখছি, তারপরে সিসিএল বন্ড, ফ্লুরিন, ক্লোরিন, তারপরে সিবিআর বন্ড, ব্রোমিন, এন্ড লাস্টে হচ্ছে সি আয়োডিন বন্ড, আয়োডিন। এবারে হ্যালোজেনদের সাইজ, যে কোনো এলিমেন্টের সাইজ উপর থেকে নিচে কি হয়, উপর থেকে নিচে বাড়ে। সো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন উপর থেকে নিচে সাইজ এনহ্যান্স হচ্ছে, বাড়ছে। উপর থেকে নিচে যদি সাইজ বাড়ে তাহলে লেফট টু রাইটে গেলে আমরা কি বলতে পারি, লেফট টু রাইটে গেলে আমরা বলতে পারি হ্যালোজেনের সাইজটা বাড়ছে।
হ্যালোজেনের সাইজ, হ্যালোজেনের সাইজটা কি হচ্ছে, বাড়ছে। লেফট টু রাইটে হ্যালোজেনের সাইজটা বাড়ছে, তার মানে ফ্লুরিনের সাইজ সব থেকে কম এন্ড আয়োডিনের সাইজ সব থেকে বেশি। এবারে কার্বন কোন গ্রুপে আছে, কোন গ্রুপে আছে, কোন পিরিয়ডে আছে? কার্বন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, 2 নাম্বার পিরিয়ড আছে, সেকেন্ড পিরিয়ড 14 গ্রুপ, সেখানে কার্বন আছে। বলবে স্যার এত কি করে মনে রাখছেন? হ্যাঁ, পিরিয়ডিক টেবিল মুখস্থ রাখতে হবে, কোনো অল্টারনেটিভ নেই এর। কিভাবে মুখস্থ রাখবে সেটা তোমার ব্যাপার, 4 বার লিখেও মুখস্থ রাখতে পারো, এইসব বিভিন্ন মিমিক্রি পাওয়া যায় ওরকম করে মুখস্থ রাখতে পারি, ইউটিউবে প্রচুর রকম ভিডিওস অ্যাভেলেবেল আছে। আমি প্রেফার করি একদম 4 বার লেখো, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। টেবিলটা দেখে দেখে 4 বার লেখো, 5 নাম্বার বার না দেখে এমনি লিখতে পারবে। সো ওটুকু ক্যাপাসিটি আমাদের হিউম্যান ব্রেনের আছে। তো 4 বার থেকে 5 বার পিরিয়ডিক টেবিল নিজের খাতায় লেখো, এমনি মুখস্থ হয়ে যাবে। সো টেবিলটা মনে রাখতে হবে। কার্বন আছে হচ্ছে সেকেন্ড গ্রুপে, সেকেন্ড পিরিয়ডে আর 14 গ্রুপে, পিরিয়ড নাম্বার 2 গ্রুপ নাম্বার 14। তার মানে কার্বনের সাইজ কিন্তু ছোট, কারণ ডান দিকেও সাইজ কমে, আর পিরিয়ড নাম্বার 2 মানে একদম সবার উপরের পিরিয়ড, ওখানেও সাইজ কম। আর ডান দিকে যত যাই তত সাইজ আরো কমতে থাকে, রাইট সাইডে গেলে সাইজ ডিক্রিজ করতে থাকে। এবং সেকেন্ড পিরিয়ড মানে সেখানেও সাইজ কম, নিচের দিকে সাইজ বাড়বে, সেকেন্ড পিরিয়ডে সাইজ কম। তার মানে কার্বন হচ্ছে বেসিক্যালি একটা স্মল অ্যাটম। কার্বন কেমন অ্যাটম? সে হচ্ছে নিজে স্মল সাইজ অ্যাটম। তাহলে কোন অ্যাটমের সঙ্গে কার্বনের ওভারল্যাপ ভালো হবে? কার্বনের সঙ্গে ফ্লুরিন, ফ্লুরিনেরও সাইজ স্মল, কার্বনেরও সাইজ স্মল, সো স্মল স্মল ওভারল্যাপ ভালো হবে, নাকি কার্বনের সঙ্গে আয়োডিন, কার্বনের সাইজ এইটুকু, আয়োডিনের সাইজ এত বড়, সেখানে ওভারল্যাপ ভালো হবে? ক্লিয়ারলি যেখানে সাইজের ম্যাচিং আছে ওখানে ভালো হবে। তাহলে ম্যাচিংটা কি হয়ে যাচ্ছে? এখানে স্মল স্মল ম্যাচিং আছে, এখানে স্মল আয়োডিন ইজ লার্জ, কার্বন স্মল আয়োডিন লার্জ, সো ম্যাচিং চলে গেছে, মিসম্যাচিং চলে এসেছে। তাহলে লেফট টু রাইটে হ্যালোজেনের সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে? সাইজের মিসম্যাচিংও বেড়েছে বা ম্যাচিং কমেছে। উল্টো ভাবে যদি বলি, সাইজের ম্যাচিং কমেছে। কার্বন এবং ফ্লুরিনের যে অরবিটাল গুলো ওভারল্যাপ করছে, কার্বনের 2p অরবিটাল, আয়োডিনের 5p অরবিটাল, সো 2p আর 5p এর হিউজ সাইজের ডিফারেন্স। তো যখন তারা ওভারল্যাপ করবে, অবভিয়াসলি সেই ওভারল্যাপ অতটা স্ট্রং হবে না, এন্ড তার জন্য বন্ডের স্ট্রেংথ ফল করবে। তাহলে সাইজের মিসম্যাচিং যেহেতু কমে, ম্যাচিং যেহেতু কমে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি বন্ড স্ট্রেংথ ফল করছে, বন্ড স্ট্রেংথ কমছে। এবারে অপশনে দেখা যাক কি বলছে। আমি অপশন পড়িনি, কিন্তু অপশন পড়িনি, পড়ার দরকার নেই, কারণ এটা ডাইরেক্ট কোয়েশ্চেন। বন্ড এনার্জির অর্ডার সাজাতে বলেছে, বন্ড স্ট্রেংথ কমছে মানে ক্লিয়ারলি বন্ড এনার্জিও কমছে। বন্ড স্ট্রেংথ কমছে মানে ওই বন্ডকে ডিসোসিয়েট করার জন্য রিকোয়ার্ড এনার্জিও কমছে, দ্যাট ইজ বন্ড এনার্জি। বন্ড স্ট্রেংথ কমছে মানে ওই বন্ডকে ডিসোসিয়েট করার জন্য রিকোয়ার্ড এনার্জিও কমছে। ফাইন, তাহলে আমরা দেখে নিই সব থেকে বন্ড এনার্জি বেশি কোথায় হবে? এখানে। আর তারপরে আস্তে আস্তে কমে কমে যাবে, যেখানে সাইজের মিসম্যাচিং সব থেকে বেশি হয়ে গেছে, ম্যাচিং কমে গেছে, সেখানে কিনা বন্ডের এনার্জি বা বন্ডের স্ট্রেংথ সব থেকে কম হবে। তাহলে দেখা যাক এই অপশনটা কোথায় আছে। সিএফ, সিএফ, সিসিএল, সিবিআর, সিআই, অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবারে দেখে নি এই অপশনটা থেকে আর কত রকমের প্রবলেম এখানে আসতে পারে। এটা একটা কনসেপ্ট দেখলাম, এই প্রবলেমটা যে আসতে তার তো কোনো মানে নেই, এখান থেকে আর কত রকমের প্রবলেম আসতে পারে। জিজ্ঞেস করতেই পারতো এখানে বন্ড লেংথের অর্ডার বলো, বন্ড লেংথ অর্ডার জিজ্ঞেস করতেই পারতো আরামসে। আমাদের মাথায় রাখতে হবে যে বন্ডের স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে লেংথ কম হবে, মানে বন্ড স্ট্রেংথ আর বন্ড লেংথ ইনভার্সলি প্রপোর্শনাল। বন্ড স্ট্রেংথ এন্ড বন্ড লেংথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। লেংথ বেশি তো স্ট্রেংথ কম, স্ট্রেংথ বেশি তো লেংথ কম। তার মানে যে অর্ডারটা আমরা পেয়েছি বন্ড এনার্জি বা বন্ড স্ট্রেংথের জন্য, এর এক্স্যাক্টলি উল্টো অর্ডার হবে বন্ড লেংথের জন্য, বিকজ দে আর ইনভার্সলি প্রপোর্শনাল। যত স্ট্রং বন্ড তত কাছাকাছি আছে, ওভারল্যাপ ভালো হয়েছে, অ্যাটম গুলো কাছাকাছি আছে, ডিসটেন্স কম, বন্ড লেংথ কম। যত উইক বন্ড, অ্যাটম গুলো দূরে দূরে আছে, ডিসটেন্স বেশি, বন্ড লেংথ বেশি। যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই এখান থেকে আমরা বলতে পারি যেটা আমাদের বন্ড স্ট্রেংথের অর্ডার বেরিয়েছে, এর অপোজিট অর্ডারটাই হবে বন্ড লেংথের অর্ডার। যদি কোশ্চেনে বন্ড লেংথের অর্ডার আসতো তাহলে আমাকে এইভাবে বার করে নিতে হবে। সো কোশ্চেনের টাইপটা বোঝার চেষ্টা করবে, টাইপ দেখে আনসারে আসতে হবে। সেটা হয়ে গেল একটা কোশ্চেন। পরের কোশ্চেনে যাই, চলো দেখি। বুঝতে পারা যাচ্ছে তো? দেবজিৎ ক্লিয়ার হচ্ছে? দেবজিৎ, চৈতি, কারো রেসপন্স নেই কেন? নন্দিনী ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা তোমার রেসপন্স পাচ্ছি না, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সৌরতোষ? হ্যাঁ স্যার।
তুই লেটে জয়েন করলি কেন এত? স্যার দুটো ক্লাস করে আবার একটা ক্লাস বলছি। ঠিক আছে, একটু এমসিকিউ হচ্ছে এখন, অতটা প্রেসারের ব্যাপার নেই, নিউমেরিক্যালের ব্যাপার নেই। একটা কথা ছিল, কালকের 180 মার্কসের পেপারে কি কি সিলেবাস আছে? কালকে 180 মার্কসের এক্সাম নেই, কালকে 80 মার্কসের এক্সাম আছে, পিরিয়ডিক টেবিল আর রেডক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক কালকে আছে 80 মার্কসের এক্সাম আছে, পিরিয়ডিক টেবিল আর রেডক্স 20টা কোশ্চেন থাকবে, 80 মার্কসের এক্সাম থাকবে। কালকে গ্রুপেও দিয়েছি, দেখবে তোমাদের দুজনকে, তুমি বোধহয় পরে জয়েন করেছো, তোমাকে বলে দিই, কালকে সকালে একটা ক্লাস আছে, সকালে ক্লাস, কালকে না সরি সানডে, সানডে মর্নিং এও ক্লাস আছে, সানডে ইভিনিং এও ক্লাস আছে। ঠিক আছে, সানডে মর্নিং এ 11টা থেকে অনলাইন ক্লাস আছে, সানডে ইভিনিং এ 3:30 থেকে অফলাইন ক্লাস আছে। তবে ইভিনিং এর ক্লাসটা বেশিক্ষণ টানবো না, অল্প কিছুক্ষণ ক্লাস করে তারপরে এক্সাম দিয়ে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো। ঠিক আছে স্যার, এইটা কতক্ষণ এক্সাম হবে বলো? মানে এক্সাম টাইম 1 ঘন্টা, এক্সামটা হাফ অ্যান আওয়ারের এক্সাম থাকবে, 20 কোশ্চেন, হাফ অ্যান আওয়ার টাইম। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, 20 কোশ্চেন থাকবে, হাফ অ্যান আওয়ার টাইম থাকবে, 80 মার্কসের এক্সাম থাকবে। তবে এক্সাম করে খাতা দেখে একবারে ছুটি দিতে হবে। এমসিকিউ না সাবজেক্টিভ? এমসিকিউ ওকে ওকে, জেইর জন্য থাকবে, শুধু জেই নিটের জন্য থাকবে। এমসিকিউ কোশ্চেন থাকবে হাফ অ্যান আওয়ার, 20 মার্কসের কোশ্চেন থাকবে হাফ অ্যান আওয়ারের জন্য। 20টা কোশ্চেন থাকবে, 80 মার্কসের হবে, 20 কোশ্চেন 80 মার্কস, হাফ অ্যান আওয়ার। তো এটা থাকবে সানডেতে। ঠিক আছে, তো সানডে ইভিনিং এর ক্লাসটা একটু শর্ট টাইমে করে ছেড়ে দেবো, কারণ যেহেতু মর্নিং এও থাকছে, কিন্তু দুবেলাই ক্লাস থাকছে সানডে। যারা সল্ট লেকে পড়ছো তাদের জন্য বিশেষ করে বলছি, যারা অন্যান্য ব্যাচে পড়ছো তারা তো রেসপেক্টিভ ব্যাচে ক্লাস করছে, সঙ্গে সানডে অ্যাডিশনাল ক্লাস থাকছে 11টা থেকে। সো সানডে 11টা থেকে ক্লাসটা প্রত্যেক 11 এর জন্য থাকছে। অ্যান্ড সল্ট লেকের ব্যাচে যেহেতু সানডে ক্লাস থাকে, তাই তোমাদের ইভিনিং এও ক্লাস থাকছে। দুটো ক্লাসই পুজোর আগে অ্যাটেন্ড করবে, কারণ হাইড্রোকার্বন শুরু হচ্ছে। ওকে, তাহলে এই প্রবলেমটা এখানে ক্লিয়ার হয়েছে। চলো পরেরটা দেখা যাক কি বলছে। দেখো, বলছে ক্লোরিন রিঅ্যাক্টস উইথ হট অ্যান্ড কনসেন্ট্রেটেড NaOH and produces compounds X and Y। ক্লোরিন NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করছে, দিয়ে X আর Y তৈরি করছে। Compound X gives white precipitate with silver nitrate solution. The average bond order between chlorine and oxygen atoms in Y is। সো এখানে হয়তো অপশনস দেওয়া থাকার কথা, অপশনসটা এই মোমেন্টে আমি হয়তো কপি করা হয়নি। সো অপশনস 4টে হতে দেওয়া থাকবে। এনিওয়ে এটা ডাইরেক্ট কোশ্চেন, আমাদের ডাইরেক্টলি আনসারে আসতে হবে, তারপরে অপশনসে চেক করতে হবে। সো প্রবলেমটা নিউমেরিক্যাল বেসড কোশ্চেন। কি বলছে দেখো, ক্লোরিন হট আর কনসেন্ট্রেটেড NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করেছে। সো প্রথম তো এটা জানতে হবে, ক্লোরিন হট এন্ড কনসেন্ট্রেটেড NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করে তৈরিটা কি করে, রিঅ্যাকশনটা কি হয়। রিঅ্যাকশন গুলো কোত্থেকে জানবে, যত স্টাডি করবে তত রিঅ্যাকশনস মাথায় ঢুকতে শুরু করবে। যত বেশি স্টাডি থাকবে তত রিঅ্যাকশনস আস্তে আস্তে মাথায় ঢুকতে শুরু করবে। সো এটা বিনা স্টাডিতে হবে না, যে রিঅ্যাকশনটা তো অটোমেটিক্যালি জানার কোনো উপায় নেই, স্টাডি করতে করতে রিঅ্যাকশনসটা মাথায় আসবে। তো রিঅ্যাকশনটা কি হয় আগে দেখে নি। রিঅ্যাকশনটা এইটা হয়, 3Cl2 + 6 NaOH। 3Cl2 মানে ব্যালেন্স করলে এরকমই দাঁড়ায়, 3Cl2 + 6 NaOH, সেখান থেকে 5 NaCl তৈরি হয়, NaClO3 তৈরি হয়, এন্ড ওয়াটার তৈরি হয়। সো রিঅ্যাকশনটা জানবে কোত্থেকে, বই থেকে যত স্টাডি করবে, যত এক্সাম্পল স্টাডি করবে, যত কেস স্টাডিজ করবে, তত এরকম বিভিন্ন রিঅ্যাকশন জানতে পারবে। যেরকম এখানে একটা পার্টিকুলার রিঅ্যাকশন জানতে পারবে। তাহলে রিঅ্যাকশনটাতে হচ্ছেটা কি, রিঅ্যাকশনটাতে হচ্ছে Cl2 + NaOH, সেখান থেকে NaCl তৈরি হচ্ছে, NaClO3 তৈরি হচ্ছে। NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর NaClO3 হচ্ছে সোডিয়াম ক্লোরেট। সোডিয়াম ক্লোরেট, KClO3 পটাশিয়াম ক্লোরেট, NaClO3 সোডিয়াম ক্লোরেট। সো এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে NaCl এবং NaClO3 তৈরি হচ্ছে, সঙ্গে ওয়াটার তৈরি হচ্ছে। এটা হচ্ছে পুরো রিঅ্যাকশনটা থাকছে। এবার এই রিঅ্যাকশনের মধ্যে বলেছে X আর Y দুজন, তার মানে ক্লিয়ারলি NaCl আর NaClO3 এদের মধ্যে কেউ হয়তো X, কেউ হয়তো Y, কোনটা কি জানি না। কম্পাউন্ড X, তার কি বলছে, X gives white precipitate with silver nitrate solution। X টা NaCl ও হতে পারে, X টা NaClO3 ও হতে পারে। ক্লোরাইড ক্লোরেট এদের মধ্যে AgNO3 দিলে কোথায় হোয়াইট প্রেসিপিটেট পড়ে, AgNO3 দেওয়াতে হোয়াইট প্রেসিপিটেট পড়ছে, সিলভার নাইট্রেট দিচ্ছি হোয়াইট প্রেসিপিটেট পড়ছে, মানে কি তৈরি হচ্ছে প্রেসিপিটেটটাতে, সিলভার ক্লোরাইড তৈরি হচ্ছে। সিলভার নাইট্রেট দিলে হোয়াইট প্রেসিপিটেট পড়লো সিলভার ক্লোরাইডের, তার মানে কে সেটা, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের উপরেই যদি AgNO3 দেওয়া হয়, সিলভার নাইট্রেট দেওয়া হয়, তাহলে সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট পড়বে। রিঅ্যাকশনটা কি, রিঅ্যাকশনটা ছোটবেলা থেকে পড়ে আসছো, NaCl যে কোনো ক্লোরাইড, NaCl KCl এনি ক্লোরাইড, তার সঙ্গে যদি Ag+ দেওয়া হয়, AgNO3 মেনলি দেওয়া হয়,
তাহলে যদি হোয়াইট প্রেসিপিটেট পড়ছে মানে ক্লিয়ারলি সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট পড়ছে, সঙ্গে NaNO3 তৈরি হচ্ছে। তার মানে ক্লিয়ারলি AgNO3 দিয়েছি x এর উপরে এন্ড তাতেই হোয়াইট প্রেসিপিটেট পেয়েছি, তার মানে এক্সটা হয়ে গেল কি, এক্সটা হয়ে গেল NaCl। তার মানে ওয়াইটা কি, ওয়াইটা ক্লিয়ারলি বুঝতে পারছি NaClO3 সোডিয়াম ক্লোরেট। এক্স আর ওয়াই দুজনেই তৈরি হয়েছিল না, একজন ছিল মেইনলি NaCl, অন্যজন ছিল NaClO3, সঙ্গে ওয়াটার ছিল, তাহলে এক্সটার উপরে Ag প্লাস দেওয়াতে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়লো, মানে ক্লিয়ার হয়ে গেলাম এক্সটা হচ্ছে NaCl, তার মানে অন্যজনই হবে ওয়াই, সেটা হচ্ছে NaClO3। এবারে কি জানতে চেয়েছে, ওয়াই তো জানতে চায়নি, কি জানতে চেয়েছে দেখি, জানতে চেয়েছে the average bond order জানতে চেয়েছে between chlorine and oxygen atom, ক্লোরিন আর অক্সিজেন অ্যাটমের মধ্যে বন্ড অর্ডার জানতে চেয়েছে ইন ওয়াই তে ক্লোরিন আর অক্সিজেন অ্যাটমের মাঝে বন্ড অর্ডার জানতে চেয়েছে। তো ওয়াইটা আগে কি সেটা দেখি, ওয়াইটা হচ্ছে NaClO3। NaClO3 কেমন ভাবে এক্সিস্ট করছে, NaClO3 এক্সিস্ট করছে ক্লিয়ারলি Na প্লাস এন্ড ClO3 মাইনাস। এবারে বলো এই ClO3 মাইনাসে এখানেই আসছে আবার ম্যাক্সিমাম কোভ্যালেন্সির কনসেপ্ট। ClO3 মাইনাস প্রথমে বার করো এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত, প্রত্যেকে বার করো। অক্সিডেশন নাম্বার কেমন করে বার করে, রক্স তো পড়া হয়ে গেছে, অক্সিডেশন নাম্বার বার করতে হবে। একটা প্রবলেম সেই চ্যাপ্টারের নয়, সমস্ত প্রবলেম পাঞ্চ হয়ে থাকবে। সো ClO3 মাইনাস এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার চাই। কেমন করে ClO3 মাইনাসে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার বেরোবে, ক্লোরিন ধরলাম x, অক্সিজেন জানি -2, ওভারঅল চার্জ -1, তাহলে ClO3 তে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে x আছে একটা প্লাস -2 ওয়ালা অক্সিজেন আছে তিনটে, x আছে একটা প্লাস -2 ওয়ালা অক্সিজেন আছে তিনটে, ইজ ইকুয়াল টু ওভারঅল চার্জ হচ্ছে -1, ওভারঅল চার্জ হচ্ছে -1। তাহলে এখান থেকে x কত বেরোচ্ছে, x বেরোচ্ছে হচ্ছে কত বেরোচ্ছে, এটা হয়ে যাচ্ছে +6 -1 +5। তার মানে ক্লোরিন +5 অক্সিডেশন স্টেটে আছে, মানে ক্লোরিন 5 বা +5 অক্সিডেশন স্টেটে আছে, মানে ক্লোরিন 5টা বন্ড তৈরি করছে, মানে ক্লোরিনের কোভ্যালেন্সি 5, ক্লোরিনের কোভ্যালেন্সি 5 মানে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন ক্লোরিন বানিয়েছে, সেইগুলো পরপর ডেভেলপ করতে হবে। ক্লোরিনের তাহলে জিওমেট্রিটা কেমন হতে পারে, স্ট্রাকচারটা কেমন হতে পারে, স্ট্রাকচারটা হবে এরকম, ক্লোরিন তার সঙ্গে একটা অক্সিজেন, দুটো অক্সিজেন, তিনটে অক্সিজেন, কিন্তু ক্লোরিন বেসিক্যালি বানাচ্ছে এখানে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, তবে গিয়ে 5 কোভ্যালেন্সি আসছে। 5টা আনপেয়ার্ড ইলেকট্রন কেমন করে বানাচ্ছে, ক্লোরিনে আছে 3s2 3p5 আর ভ্যাকেন্ট D, 3s2 3p5 ভ্যাকেন্ট D এটা ক্লোরিনে আছে। তাহলে ক্লোরিন হচ্ছে 3s, ক্লোরিন হচ্ছে 3s 3p আর ভ্যাকেন্ট 3d, 3s এ দুটো, 3p তে 5টা, তার মানে ক্লোরিন +5 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, মানে ক্লিয়ারলি 3p এর সবকটা ইলেকট্রনকে আনপেয়ার্ড করছে। এখানেও বন্ড এক্সপেনশন হয়ে এখানে যাচ্ছে ইলেকট্রন, এখানেও বন্ড এক্সপেনশন হয়ে এখানে যাচ্ছে ইলেকট্রন, অর্থাৎ সবকটা ইলেকট্রনকে কিন্তু ক্লোরিন আনপেয়ার্ড করছে, সবকটা ইলেকট্রনকে ক্লোরিন আনপেয়ার্ড করছে, 3p সবকটা ইলেকট্রনকে। এবার 3p সবকটা ইলেকট্রনকে যদি আনপেয়ার্ড করে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হয়ে গেল। 3p তে আছে 3s2 3p5, 3p5 এই 5টা ইলেকট্রন ছিল কিন্তু তারা পেয়ার্ড ওয়েতে ছিল, একটাই আনপেয়ার্ড ছিল, কিন্তু ক্লোরিনকে +5 ভ্যালেন্সি অ্যাটেন্ড করতে হবে, মানে 5টা আনপেয়ার্ড আনতে হবে। সো 3p এর 5টা ইলেকট্রনকে আনপেয়ার্ড করে দিল, একটা আনপেয়ার্ড ছিলই, বাকি 4টাকেও আনপেয়ার্ড করে 3d তে পাঠিয়ে দিল। তাহলে এবারে 5টা আনপেয়ার্ড এসে গেছে, এবারে অক্সিজেনের সঙ্গে ভ্যালেন্সিতে বন্ডিং তৈরি হবে। ওভারঅল চার্জ আছে একটা মাইনাস, অক্সিজেনের ভ্যালেন্সি আবার আমি জানি 2, তাহলে নিশ্চয়ই অক্সিজেনের ভ্যালেন্সি যদি 2 হয় তাহলে নিশ্চয়ই অক্সিজেন গুলোর সঙ্গে ডাবল বন্ডে থাকবে। নিশ্চয়ই অক্সিজেন গুলোর সঙ্গে ডাবল বন্ডে থাকবে। আর একটা মাইনাস চার্জ মানে এই অক্সিজেনটা মেবি মাইনাস চার্জ নিয়ে আছে, তাই এর সঙ্গে সিঙ্গেল বন্ড থাকবে, তাতে ক্লোরিনের 5টা ভ্যালেন্সি জাস্টিফাইড হচ্ছে। দেখো ক্লোরিনের 4টে ভ্যালেন্সি চলে যাচ্ছে দুটো অক্সিজেনের সঙ্গে, কারণ অক্সিজেনের ভ্যালেন্সি আমরা জানি 2, তাই তো, তার মানে অক্সিজেন গুলোর ভ্যালেন্সি হচ্ছে 2। কেমন করে স্ট্রাকচারটাতে আসছি দেখো, অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, আবার ক্লোরিনের ভ্যালেন্সি 5, পুরো জিনিসটাকে ম্যাচ করাতে হবে। তার মানে ক্লোরিন 5টা বন্ড বানাবে, অক্সিজেন আছে 3টে,
এক একজনের ভ্যালেন্সি 2 করে, তার মানে দুটো অক্সিজেন ডাবল বন্ডে আছে, তাদের ডাবল বন্ড ডাবল ভ্যালেন্সি 2 ভ্যালেন্সি স্যাটিসফাইড, এন্ড ক্লোরিনেরও 4টে ভ্যালেন্সি বেরিয়ে গেছে। অন্য অক্সিজেনটা ডেফিনেটলি মাইনাস চার্জ নিয়ে আছে, কারণ ওভারঅল মলিকুলে ClO3 মাইনাস, ওভারঅল অ্যানায়নটাতে একটা মাইনাস চার্জও আছে, তার মানে অন্য অক্সিজেনটা ডেফিনেটলি একটা মাইনাস চার্জ নিয়ে আছে, এবং তার জন্য মাইনাস চার্জ নিয়ে আছে বলে একটা সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচ আছে। সো ডাবল বন্ডের থ্রু দিয়ে দুটো অক্সিজেন অ্যাটাচ আছে, সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে একটা অ্যাটম অ্যাটাচ আছে। এতে অক্সিজেনেরও ডাবল বন্ডেড, অক্সিজেনেরও 2 ভ্যালেন্সিতে স্যাটিসফাইড, আবার ক্লোরিনেরও 5 ভ্যালেন্সি স্যাটিসফাইড, আবার একটা ক্লোরিন 3টে অক্সিজেন, টোটাল বন্ডিংটা এখান থেকে স্যাটিসফাইড হলো। এবারে ক্লোরিন আর অক্সিজেনের মাঝখানে অ্যাভারেজ বন্ড এনার্জি বার করতে বলেছে। তাহলে ক্লোরিন অ্যাটম আর অক্সিজেন অ্যাটমের মাঝখানে মোট বন্ড আছে কটা? 5টা মোট বন্ড, আর অক্সিজেন আছে কটা? 3টে। তাহলে অ্যাভারেজ বন্ড অর্ডার কত হবে? Average bond order, total 5 bonds between chlorine and oxygen, and total 3 atoms are there. So roughly 1.66 বা 1.67 মতন আসবে, 1.66 বা 1.67 মতন আসবে। কেন? কারণ হচ্ছে রাফলি দেখতে পাচ্ছি আমরা যে টোটাল 5টা বন্ড আছে, এটা স্ট্রাকচারটা বের হচ্ছে আলটিমেটলি ক্যালকুলেশন করে। 5টা বন্ড আছে এবং এই 5টা বন্ডের মধ্যে 3টে অক্সিজেন অ্যাটম আছে। তো 5টা বন্ড 3টে অক্সিজেন অ্যাটম। সো ক্লিয়ারলি এখান থেকে আমরা বুঝতে পারছি যে বন্ড অর্ডারটা হবে হচ্ছে 5/3, দ্যাট ইজ 1.66। সেইভাবে কিন্তু আমাদের অ্যাভারেজ বন্ড অর্ডারে আসতে হলো। অ্যাভারেজ বন্ড অর্ডারটা কিন্তু এরকম করে আমরা বার করলাম। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করছি। চলো পরের প্রবলেমে যাই। পরেরটা কি বলছে দেখো। আর কতগুলো প্রবলেম আছে? টোটাল 10টা আছে, 5 নম্বরে আছে আর 5টা আছে। অনেক কতগুলো টাইপ নিয়ে আমরা ডিসকাস করছি, সব প্রবলেম তো ডিসকাস করা পসিবল না, বিভিন্ন টাইপ ডিসকাস করছি। এটা যেমন এনসিইআরটি বেসড প্রবলেম। আবার দেখো এটা একদম টিপিক্যাল নিট টাইপের প্রবলেম। দ্য ফর্মাল চার্জ অফ ইচ অ্যাটম, যে কোনো প্রবলেম যে কোনো জায়গায় আসতে পারে, কিন্তু এটা ইজি প্রবলেম, মানে একটু মাথা খাটালেই হয়, অতটা ক্যালকুলেশন করতে লাগবে না। দেখো কি বলছে, দ্য ফর্মাল চার্জ অফ ইচ অ্যাটম ইন সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু, সালফিউরিক অ্যাসিডে বিভিন্ন অ্যাটমের ফর্মাল চার্জ জানতে চেয়েছে। ফর্মাল চার্জের একটা ফর্মুলা আছে, কিন্তু ফর্মাল চার্জের ফর্মুলাটাতে এক্ষুনি আমরা যাচ্ছি না, কারণ এটা আমি বলে দেবো ফর্মাল চার্জের ফর্মুলা, সেই অনুযায়ী প্রত্যেকটা অ্যাটমের ক্যালকুলেট করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। কিন্তু এখানে আমি একটা ট্রিক্স শেখাচ্ছি। ট্রিক্সটা কি? প্রথমে ফর্মাল চার্জের ফর্মুলাটা আগে বলে দিই, কেমন করে করতে হবে, লজিক্যালি কেমন করে করতে হবে। যদি কেউ ট্রিক্স জানো না, ট্রিক্স ভুলে গেছে এক্সাম হলে, তারপরেও যেন করে আসতে পারো, কারণ ইজি প্রবলেম, এটা শিওর শর্ট প্রবলেম। তো তার জন্য আগে বলে দিচ্ছি কেমন করে ফর্মাল চার্জের ফর্মুলা কি এবং সেখান থেকে করবে কি করে। ফর্মাল চার্জের ফর্মুলা হচ্ছে, ক্লাসেও আমরা করেছিলাম, ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন আছে, যে কোনো একটা অ্যাটমের ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন আছে, মাইনাস নন বন্ডিং ইলেকট্রন যতগুলো আছে, মাইনাস বন্ডিং ইলেকট্রন যতগুলো আছে, ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ফর্মাল চার্জের ফর্মুলা। যে কোনো একটা অ্যাটমের উপরে ফর্মাল চার্জ কতগুলো আছে, ভ্যালেন্স শেল ইলেকট্রন নাম্বার মাইনাস নন বন্ডিং ইলেকট্রন মাইনাস বন্ডিং ইলেকট্রন বাই 2। এখানে মনে রাখতে হবে পেয়ার বলছি না, ইলেকট্রন বলছি। পেয়ার মানে কিন্তু ইনটু 2 হয়ে যায়, তাই না? বন্ডিং ইলেকট্রন বলছি কতগুলো, পেয়ার নয়। 1 পেয়ার মানে 2 ইলেকট্রন ইনটু 2 হয়ে যায়। তো খেয়াল রাখতে হবে বন্ডিং ইলেকট্রন, নন বন্ডিং ইলেকট্রনের কথা বলছি। নন বন্ডিং ইলেকট্রন মানে যতগুলো ইলেকট্রন লোন পেয়ার ফর্মে আছে, যতগুলো ইলেকট্রন বন্ড পেয়ার ফর্মে আছে তারা বন্ডিং ইলেকট্রন, যতগুলো ইলেকট্রন লোন পেয়ার ফর্মে আছে তারা নন বন্ডিং ইলেকট্রন। আর একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, একটা পেয়ার মানে দুটো ইলেকট্রনকে মিন করা হচ্ছে। এই ফর্মুলার থ্রু দিয়ে প্রত্যেকটা অ্যাটমের তো আমরা বার করে নিতেই পারি। সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা তার জন্য জানা জরুরি। এখানে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেওয়া আছে, একবার দেখে নাও। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, OH, আচ্ছা আলাদা করে ড্র করে দিচ্ছি, এখানে তো দেওয়াই আছে, আলাদা করে আমি ড্র করে দিচ্ছি। বলবে স্যার স্ট্রাকচার জানবো কোত্থেকে? এগেন স্টাডি। যত স্টাডি করবে, কেসে স্টাডি করবে, বিভিন্ন প্রবলেম সলভ করবে, তত এরকম বিভিন্ন জিনিস জানতে পারবে। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার, পুরো সালফিউরিক অ্যাসিড মলিকুলের এরকম স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার। সালফিউরিক অ্যাসিডে দেখো এবার লজিক্যালি কেমন করে স্ট্রাকচার ডেভেলপ করা যায়। সালফার আছে, সালফিউরিক অ্যাসিডে সালফার আছে, সালফারের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 6 হতে পারে। দেখেই নিচ্ছে এখানে সালফার 6টা বন্ড তৈরি করেছে, 4টে সিগমা বন্ড, 2টো পাই বন্ড আছে। অক্সিজেন গুলো আবার ডাবল বন্ডে আছে, এই অক্সিজেন গুলো আবার দুদিকে দুটো ভ্যালেন্সি নিয়ে আছে। সালফিউরিক অ্যাসিডে 2টো হাইড্রোজেন থাকে, সো 2টো হাইড্রোজেন 2টো OH এর সঙ্গে থাকবে। সো এইভাবে স্ট্রাকচারটাকে ডিরাইভ করা হচ্ছে।
আচ্ছা, আর যদি ডেরিভেশনটা কেমন করে হচ্ছে বুঝতে না পারা যায় তো মেমোরাইজ করে রাখতে হবে। সো সালফিউরিক অ্যাসিডের এটা হচ্ছে স্ট্রাকচার। এই অবস্থায় ফর্মুলা অনুযায়ী যদি যাই, যে কোনো একটা অক্সিজেন অ্যাটমের জন্য আমি দেখাচ্ছি, তারপরে ট্রিক্সটাতে আসছি। ধরলাম আমি এই অক্সিজেন অ্যাটমটার জন্য আমি এখন বার করতে চলেছি, এই অক্সিজেন অ্যাটমটার জন্য ফর্মাল চার্জ বার করতে চলেছি, এই পার্টিকুলার অক্সিজেন অ্যাটমটার জন্য। বাকিগুলোতেও একইভাবে করতে পারবে। ওই অক্সিজেনটার জন্য দেখো, অক্সিজেনটার জন্য বার করতে চলেছি। ভ্যালেন্স শেলে অক্সিজেনের কটা ইলেকট্রন থাকে? 2s2 2p4, 2s2 2p4 অক্সিজেনের ভ্যালেন্স শেল, মানে 6টা ইলেকট্রন ইন দা ভ্যালেন্স শেল। তো 6 মাইনাস নন বন্ডিং ইলেকট্রন কতগুলো? নন বন্ডিং দেখো ক্লিয়ারলি দুটো লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার মানে নন বন্ডিং ইলেকট্রন কটা? 4টে, দুটো লোন পেয়ার মানে 4টে ইলেকট্রন। সো 6 মাইনাস 4 মাইনাস বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। বন্ডিং ইলেকট্রন কতগুলো অক্সিজেনের? এইদিকে একটা OS বন্ড, এদিকে একটা OH বন্ড, এদিকে একটা OS, এদিকে একটা OH, মানে মোট বন্ড আছে দুটো বন্ড আছে। মোট দুটো বন্ড মানে 4টে বন্ডিং ইলেকট্রন, দুটো বন্ড মিন্স 4টে বন্ডিং ইলেকট্রন। তো 4টে বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই আবার 2 হবে। তাহলে কত হচ্ছে এটা ক্যালকুলেট করে দেখো, 6 - 4 - 2 দ্যাট ইজ আলটিমেটলি 0। তাহলে অক্সিজেনের ফর্মাল চার্জ, এই অক্সিজেনের ফর্মাল চার্জ 0। যদি এটার অক্সিজেনের ফর্মাল চার্জ 0 হয়, এটারও ফর্মাল চার্জ 0ই হবে। এটারও ফর্মাল চার্জ যদি 0 হয়, এই অক্সিজেন গুলোরও ফর্মাল চার্জ 0 হবে, কারণ অক্সিজেন মানে সেম ওয়েতেই আছে। সবকটা যে কোনো অক্সিজেন নাও, তার ভ্যালেন্স শেল থাকবে 6টা, তার লোন পেয়ার আছে দুটো মানে নন বন্ডিং 4টে, আর সেখানে বন্ড পেয়ার আছে দুটো, বন্ড আছে দুটো, দুটো আইদার এরকম ভাবে আছে দুটো সিগমা ওয়েতে, এদিকে OS এদিকে OH, অথবা আছে পাই ওয়েতে, দুটোই পাই, এরকম পাই। অর্থাৎ আলটিমেটলি বন্ড পেয়ার দুটোই আছে, সে একটা সিগমা একটা পাই হোক, বা এদিকেও সিগমা এদিকেও সিগমা হোক, এদিকেও সিগমা বন্ড এদিকেও সিগমা বন্ড সিঙ্গেল বন্ড এইভাবে হোক, বা একটা সিগমা একটা পাই ডাবল বন্ড এইভাবে হোক, আলটিমেটলি বন্ড পেয়ার তো দুটোই, দুটো বন্ড পেয়ার মানে 4টে ইলেকট্রন, সো 4/2 থাকবে এখানে। লোন পেয়ার দুটো মানে 4টে ইলেকট্রন, বন্ড পেয়ার দুটো মানে 4/2 4টে ইলেকট্রন, এন্ড অক্সিজেনের ভ্যালেন্স শেলে 6টা আছে। তো সবকটা অক্সিজেনেরই ফর্মাল চার্জ 0 হতে চলেছে। এবার সবকটার ফর্মাল চার্জ 0, সবকটা অক্সিজেনেরই সালফারের সঙ্গে আছে, তো সালফারের থরি না কোনো ফর্মাল চার্জ থাকবে। যারা অ্যাসোসিয়েটেড তাদের ফর্মাল চার্জ 0, তো সালফারের চার্জ আসবে কোত্থেকে? তো ক্লিয়ারলি সালফারের চার্জও 0। সালফারের চার্জ যদি 0 হয়, এই অবস্থায় হাইড্রোজেনের তো কোনো চার্জ থাকা পসিবল নয়, তাহলে তো ওভারঅল মলিকুলটা চার্জ মলিকুল হয়ে যাবে, কিন্তু H2SO4 তো একটা নিউট্রাল মলিকুল। তার মানে আমি বার করলাম একজনের ফর্মাল চার্জ, সেখান থেকে ট্রিক্সটা এটাই যে সেখান থেকে সবকটার ফর্মাল চার্জ আমি মনে মনে বার না করে আমি হিসাব করে বার করলাম। অর্থাৎ ফর্মাল চার্জের ফর্মুলায় ফেললাম না বাকিগুলোকে, কিন্তু আমি লজিক খাটিয়ে বার করলাম বাকিদের ফর্মাল চার্জ কি হতে চলেছে। একটা অক্সিজেন বার করেছি মানে 4টে অক্সিজেনেরই 0 বুঝতে পেরে গেছি। অক্সিজেন 0 গুলোর সঙ্গে অ্যাটাচ সালফার, তারও ফর্মাল চার্জ 0 বুঝতে পেরে গেছি। সবারই যদি 0 হয়, এই অবস্থায় হাইড্রোজেন গুলো যদি কোনো ফর্মাল চার্জ চলে আসে, যেরকম ইউজুয়ালি হাইড্রোজেনদের +1 চার্জ থাকে, যদি +1 চলে আসে, এদিকে +1 এদিকে +1, মানে এটা কি? মানে ওভারঅল মলিকুলে +2 চার্জ চলে আসছে, H2SO4 এর চার্জ চলে আসছে, তো কি অ্যাবসার্ড ব্যাপার। H2SO4 এর নিউট্রাল মলিকুল, চার্জ চলে আসছে, অ্যাবসার্ড ব্যাপার। সো ক্লিয়ারলি হাইড্রোজেন গুলোর ফর্মাল চার্জ 0। সো বার করেছি একজনের, সবার জন্য ফর্মুলা ধরে ধরে বার করে নিয়ে অত সময়ও পাওয়া যাবে না এমসিকিউ হলে। একজনের বার করতে হবে, সবারটা প্রেডিক্ট করতে হবে, লজিক্যাল প্রেডিকশন দিতে হবে। যে যত এখানে মাস্টার হতে পারবে সে তত বেশি সলভ করে যাবে। হ্যাঁ, এবারে তুমি মাস্টার হতে না পারলেও স্টিল এই প্রবলেমটা কি ছেড়ে আসবে? অবশ্যই ছেড়ে আসবে না। সবকটা অ্যাটমের জন্য ফর্মাল চার্জের ফর্মুলা পুট করবে আর বার করে আসবে। কিন্তু হ্যাঁ, টাইম নেবে, অবশ্যই টাইম নেবে সেটাতে, কিন্তু ছেড়ে আসার থেকে তো টাইম দিয়ে করে আসা ভালো। তো সবকটার জন্য সেক্ষেত্রে ফর্মাল চার্জ একে একে বার করে ফর্মাল চার্জের ফর্মুলাতে ফেলবে, ফেলে ফেলে বার করবে। যেমন সালফারেরটা দেখবে, সালফারেরটা ফর্মাল চার্জের ফর্মুলাতে ফেলবে, হাইড্রোজেন এগুলো ফর্মাল চার্জের ফর্মুলাতে ফেলবে। তো ফর্মাল চার্জের ফর্মুলাতে ফেলে ফেলে অবশ্যই বার করবে, যে একবার ভেরিফাই করে নেবে, ক্রস ভেরিফাই করে নেবে। কিন্তু এক্সাম হলে তো এত টাইম নেই না, এক্সাম হলে তো কুইক করতে হবে। এবার দেখো 0 অপশন কোথায়, আমি ডাইরেক্ট কোশ্চেন ছিল, অপশন কিন্তু দেখিয়ে নি আগে। সো 0 অপশন পেয়েছি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 0 অপশন আছে, সবারই ফর্মাল চার্জ হচ্ছে এখানে 0। ঠিক আছে। বন্ড লেংথ অফ HCl বন্ড, HCl বন্ডের বন্ড লেংথ is 2.29 into 10⁻⁻10 মিটার। বেশ। Percentage ionic character of HCl is measured, percentage ionic character of HCl if measured dipole moment is something coulomb meter is কত বলতে পারছি, ইজি প্রবলেম।
আমরা জানি ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ডিসটেন্স। যদি 100% আয়নিক হতো HCl মলিকুল, তাহলে চার্জ হতো হচ্ছে ইলেকট্রনের চার্জের সঙ্গে ইকুয়াল, দ্যাট ইজ 1.602 ইনটু 10⁻19 কুলম, ইনটু ডিসটেন্সটা কোশ্চেনে দিয়েই দিয়েছে 2.29 ইনটু 10⁻10 মিটার। এটা 100% আয়নিক যদি হতো HCl, অর্থাৎ পুরোপুরি H+ আর Cl- ফর্মে এক্সিস্ট করছে, H+ আর Cl- ফর্মে পুরোপুরি এক্সিস্ট করছে 100% আয়নিক। যদি এরকম হতো তাহলে 100% আয়নিকের উপরে চার্জ আসতো, একটা ইলেকট্রনের যা চার্জ কুলম্ব ইউনিটে 1.602 ইনটু 10⁻19 কুলম্ব, এবং ইনটু ডিসটেন্স কোশ্চেনে দিয়ে দিয়েছে ডিসটেন্সটা। আচ্ছা, এই অবস্থাতে এটার ভ্যালু একটা ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা করতে হবে। অবজার্ভ ডাইপোল মোমেন্ট কত দিয়ে দিয়েছে? অবজার্ভ ডাইপোল মোমেন্ট বলে দিয়েছে 6.626 ইনটু 10⁻30 কুলম্ব মিটার। তাহলে এখান থেকে পার্সেন্টেজ কেমন করে বেরোবে? পার্সেন্টেজ বেরোবে হচ্ছে অবজার্ভড বাই 100% আয়নিক হলে যা হতো ইনটু 100, 100% আয়নিক হলে যা হতো ইনটু 100, অর্থাৎ অবজার্ভ ডাইপোল মোমেন্ট, তার মানে ভ্যালুটা কি পুট করছি 6.626 ইনটু 10⁻30, এটা অবজার্ভ ডাইপোল মোমেন্ট এত কুলম্ব মিটার, ডিভাইডেড বাই 100% আয়নিক হলে হতো চার্জ ইনটু ডিসটেন্স করে হতো যে ভ্যালুটা, সেটা গুণটা করতেও পারি, নাও করতে পারি, কাটাকাটি করে হচ্ছে কিনা চেক করতে পারি। সো যাই হোক, এনিওয়ে করতে হতে পারে। মাল্টিপ্লিকেশনটা 2.29 ইনটু 10⁻10 ইনটু 100, এটা করলে যা আসবে সেটাই কারেক্ট আনসার। সো পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টারের ফর্মুলা কি? অবজার্ভ ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই 100% আয়নিক হলে কত ডাইপোল মোমেন্ট হতো ইনটু 100। ভ্যালুগুলো পুট করব, আনসার বেরিয়ে যাবে। অবজার্ভ ডাইপোল মোমেন্ট ইউজুয়ালি কোশ্চেনে দেওয়া থাকে, কিন্তু 100% আয়নিক হলে ডাইপোল মোমেন্ট কত হতো? একটা ইলেকট্রনের চার্জ ইনটু তাদের মাঝে ডিসটেন্স। ডাইপোল মোমেন্টের ফর্মুলাই এটা, Q ইনটু D, একজনের চার্জ ইনটু তাদের মাঝে ডিসটেন্স, এটাই হতো অবজার্ভড হলে তার ডাইপোল মোমেন্ট, 100% হলে তার ডাইপোল মোমেন্ট। তাহলে 100% ডাইপোল মোমেন্ট যা হতো সেটা ডিনোমিনেটরে, অবজার্ভটা নিউমারেটরে, সলভ করলে আনসার বেরিয়ে যাবে। তো সলভটা করবে। প্রবলেম আমি ক্লাস নোট তো সবাইকে পাঠিয়ে দেবো, গ্রুপে আছে সবাই, ক্লাস নোটটা গ্রুপে পাঠিয়ে দেবো, ওখানে সলভটা করবে। সলভটা করে আনসারটা 17% এর আনসার হওয়া উচিত, তো 17% আসছে কিনা চেক করবে। সো এরকম করে প্রবলেমগুলো আমি সলিউশনটাতে যাচ্ছি না, কারণ এখানে সিম্পল নিউমেরিক্যাল সলিউশন আছে, নিউমেরিক্যাল ক্যালকুলেশন আছে, গুণটা নিজে নিজে করতে হবে, এন্ড এখান থেকে সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে যাতে 17% এর কাছাকাছি আসছে, এই জায়গাতে তুমি আসতে পারো। এই ক্যালকুলেশনের পার্টটা থাকবে, যে কোনো প্রবলেমে এমসিকিউ সলভ করতে গেলে ক্যালকুলেশনটাই অ্যাভয়েড করার কোনো স্কোপ। নেক্সট প্রবলেমটা কি বলছে দেখো, দ্য কম্পাউন্ড দ্যাট হ্যাজ দ্য লার্জেস্ট HMH বন্ড অ্যাঙ্গেল, যেখানে M হচ্ছে NOSC। দেখো কি ইজি প্রবলেম, এটা কি ইজি প্রবলেম, শুধু একটু কনফিউজিং ওয়েতে দিয়ে দিয়েছে। মানে চারটে বন্ডের কথা বলেছে, একটা এই বন্ডের কথা বলেছে, আচ্ছা আমরা পরপর লিখি, প্রথমে কার্বনটা দিয়ে লিখি। একটা এই বন্ডের কথা বলেছে, CH4 কার্বন, কার্বন হচ্ছে গ্রুপ 14, তারপরে গ্রুপ 15, গ্রুপ 15 এ কি আছে? নাইট্রোজেন। এই বন্ডের কথা বলেছে অ্যামোনিয়া, NH বন্ড, তারপরে অক্সিজেনের সঙ্গে ওয়াটার, এই বন্ডের কথা বলেছে, এই বন্ডটার কথা বলেছে, OH অ্যাঙ্গেলটার কথা বলেছে, আর লাস্টে H2S। H2S টা অক্সিজেনের মতনই, কারণ সালফার অক্সিজেনের গ্রুপেই থাকে। এই চারটে বন্ড অ্যাঙ্গেলের অর্ডার বার করতে বলেছে। এটা একটা বন্ড অ্যাঙ্গেল, CH বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা বার করতে বলেছে, CH বন্ড অ্যাঙ্গেল, NH বন্ড অ্যাঙ্গেল, OH বন্ড অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালুটা, এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে আমাকে অর্ডার সাজাতে বলেছে। তার মধ্যে কার্বনটা হচ্ছে গ্রুপ 14, নাইট্রোজেন গ্রুপ 15, অক্সিজেন গ্রুপ 16, সালফারও অক্সিজেনের নিচে আছে গ্রুপ 16। আমরা VACPR থিওরিতে যেটুকু পড়েছি তাতে এইটা ক্লিয়ার এখনো পর্যন্ত। VACPR থিওরির পয়েন্টে এই পার্টটা ক্লিয়ার যে বন্ড পেয়ার রিপালশন যদি হয়, বন্ড অ্যাঙ্গেল তাহলে ওপেন হয়, আর লোন পেয়ার বন্ড পেয়ার বা লোন পেয়ার রিপালশন বন্ড অ্যাঙ্গেলকে ক্লোজ করে। তাহলে যদি লোন পেয়ার রিপালশন হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল ক্লোজ হবে, লোন পেয়ার রিপালশন ও বন্ড অ্যাঙ্গেল ক্লোজ হবে। লোন পেয়ার নেই কোথায়? CH4 এর লোন পেয়ার নেই, নো লোন পেয়ার।
তো যেহেতু এখানে কোনো লোন পেয়ার নেই, তার মানে এখানে বন্ড পেয়ার রিপালশন গুলো বন্ড অ্যাঙ্গেলকে ওপেন করারই চেষ্টা করবে। কারণ লোন পেয়ার তারা ফ্যাটি তারা কিন্তু রিপালশন করে বন্ড অ্যাঙ্গেলকে ক্লোজ করতে পারবে না, কারণ অলরেডি আমরা জানি লোন পেয়ার আর রিপালশন করে বন্ড অ্যাঙ্গেলকে ক্লোজ করে দেয়, আর বন্ড পেয়ার গুলোর মধ্যে রিপালশন হলে বন্ড অ্যাঙ্গেল ওপেন হয়। তাহলে যেখানে লোন পেয়ারই নেই সেখানে সবথেকে বেশি বন্ড অ্যাঙ্গেল দেখতে পাওয়া যাবে। লোন পেয়ার কোথায় নেই? CH4 এ। তাই লার্জেস্ট বন্ড অ্যাঙ্গেল কোথায় দেখতে পাওয়া যাবে? CH4 এ। লার্জেস্ট বন্ড অ্যাঙ্গেল CH4 দেখতে পাওয়া যাবে, কারণ ওখানে লোন পেয়ারটাই নেই। তো লোন পেয়ার যদি না থাকে, লোন পেয়ার রিপালশন কেমন করে হচ্ছে? লোন পেয়ার যদি রিপালশনই না হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল কেমন করে থাকছে? তো লোন পেয়ারে নেই, তো বন্ড অ্যাঙ্গেল ওপেন হয়ে যাচ্ছে। সবথেকে স্মল বন্ড অ্যাঙ্গেল কোথায় দেখতে পাওয়া যাবে? স্মল বন্ড অ্যাঙ্গেল দেখতে পাওয়া যাবে হচ্ছে H2S। H2S এর বন্ড অ্যাঙ্গেল অনেকটা কমে যাবে। সেটা হচ্ছে এই কোশ্চেনটা। সো বলো যারা আছো, নন্দিনী ক্লিয়ার হয়েছে কিনা বলো, পুরো কনসেপ্টস গুলো ক্লিয়ার হচ্ছে কিনা? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। দেবজিৎ অর্ডার সাজাতে পারবে তো এরকম এগুলোর উপর বেস করে? দেবজিৎ হ্যাঁ ওকে। রিনিতা তুমি জয়েন করেছে দেখছি। রিনিতা তোমার বলো ক্লাস কেমন, কি সব ক্লিয়ার হচ্ছে? এমসিকিউ প্রবলেম কেমন করে সলভ করতে হয় পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? রিনিতা শোনা যাচ্ছে না তোমার কথা? হ্যাঁ বুঝতে পারছি সবকিছু। ওকে, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। এনিওয়ে ঠিক আছে, তোমার ক্লিয়ার হলেই ওকে ফাইন। আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি পুরোটা ক্লিয়ার হয়েছে কিনা জানিয়ে দিও, কারণ তোমার কথা ক্লিয়ারলি আমি শুনতে পাচ্ছি না। সৌরাতোষ বলো তোমার ক্লিয়ার পুরোপুরি ভাবে? সৌরাতোষ আচ্ছা, তাহলে আমরা যতগুলো বেশ কয়েকটা রকমের এমসিকিউ প্রবলেম দেখলাম, আগামী দিনের ক্লাসে আরো এরকম অনেক প্রবলেম থাকবে। আজকে ক্লাসটা এখানে তাহলে অনেকগুলো টাইপ দেখলাম, আজকে ক্লাসটা এখানে আমরা শেষ করছি। আজকে ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেছিল, কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেছে। এই পুজো টুজো এসব করে অনেক জায়গায় নো এন্ট্রি পড়ে গেছে, তো সেই সমস্ত নো এন্ট্রি ঘুরে ঘুরে ক্লাসে পৌঁছতে দেরি হয়ে গেছিল, কারণ প্রচুর ট্রাফিক শুরু হয়ে গেছে, লোকজন রাস্তায় এত নেমে পড়েছে সেই কারণে। তো ভেবেছিলাম আরো আরো হয়তো 15 মিনিট ক্লাসটাকে টানতাম, তো কোনো ব্যাপার না, আমরা সানডে ক্লাসে অবভিয়াসলি আমাদের সঙ্গে দেখা হচ্ছে। সানডেতে সকাল 11টার সময় জেড এবং নিটের জন্য এই ক্লাসটা থাকবে। সানডে মর্নিং এ 11টার সময় থাকবে। তার আগে যারা সানডে ব্যাচে এখানে পড়ছো, নাগের বাজারে যারা সানডে ব্যাচে পড়ছো অফলাইনে, নাগের বাজারে অফলাইনে যারা সানডে ব্যাচে পড়ছো, সানডেতে এক্সাম আছে তাদেরকে বলছি, বিশেষ করে এখানে হচ্ছে দেবজিৎকে তোমাকে বলে রাখছি, সানডে এক্সাম আছে 9:30টার সময় চলে আসবে, ঠিক আছে? এন্ড রিনিতা তোমাকেও বলে রাখলাম, তুমি যেহেতু অ্যাডমিশন নিচ্ছ, তো নাগের বাজারে তোমাকে আসতে হবে এবং সেখানে তুমি চেষ্টা করবে 9:30 থেকে 10টার মধ্যে পেরেন্টকে নিয়ে চলে আসতে। 9:30 থেকে 10টার মধ্যে আমাদের নাগের বাজার ব্যাচে পেরেন্টকে নিয়ে চলে আসবে। 11টা থেকে ক্লাস হবে, ক্লাসের আগে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। সো এটা হচ্ছে আজকে ক্লাসটা এখানে আমরা শেষ করছি। সানডেতে 11টা থেকে ক্লাস থাকছে, তার আগে 9:30 থেকে এক্সাম হচ্ছে। সো চলো, গুড নাইট।